আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অ্যাডমিশন টেস্টের জন্য আমাদের একটা মোদের বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের একটা গিফট দেওয়ার কথা ছিল। আমি অলরেডি কয়েকদিন যাবত তোমাদের বলছিলাম, একটা পোস্ট করছিলাম, পোস্টে বলছিলাম যে তোমরা কমেন্ট করো। আমি বলছিলাম 100 জন যদি কমেন্ট করে তাহলে আমরা তোমার হচ্ছে ওইটার উপরে কি বলে যে ভিডিও দিব। তো তোমরা আসলে 100 জনের বেশি স্টুডেন্টই ওইখানে আসলে কমেন্ট করে ফেলছো, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের 25 তারিখ কিন্তু হিসাব বিজ্ঞান অ্যাডমিশন টেস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের। তো তোমাদের হিসাব বিজ্ঞানের একদম লাস্ট মুহূর্তের একটা স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে বা একদম রিভিশন ম্যাটেরিয়াল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এইখানে যে এমসিকিউ গুলো আছে এগুলো যদি তুমি বুঝে বুঝে সলভ করে তারপর যাইতে পারো, হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে প্রত্যেকটা অধ্যায় থেকে জাস্ট অল্প কিছু টপ এমসিকিউ আমরা দিছি বিগত সালের কোশ্চেন অ্যানালাইজ করে। তুমি জাস্ট এইগুলো একটু ভালো মতন করে যাবা, তোমার ইনশাল্লাহ এর বাইরে আর কোনো কিছুই লাগবে না, এটা আমার বিশ্বাস। কেমন? যারা এখনো যুক্ত হও নাই দ্রুত যুক্ত হয়ে যাও। আর হচ্ছে আমরা এখনই ক্লাসটা শুরু করব, কেমন? আর তোমার যারা পরিচিত বন্ধু বান্ধব যারা আছে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাদের 25 তারিখে পরীক্ষা অ্যাডমিশন টেস্ট, তো তাদেরকে একটু মেনশন দিতে পারো বা তাদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করতে পারো, কেমন? তো যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা খুব শীঘ্রই ক্লাস শুরু করব, জাস্ট আমি 2 মিনিট সময় নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো হিসাব বিজ্ঞান নিয়ে প্যারা নেওয়ার কোনো কিছু নাই। তোমরা এইচএসসিতে যা পড়ছো, এইচএসসিতে মোটামুটি তোমরা যা পড়ছো এইগুলো যদি ভালো মতন তোমার মাথায় থাকে, ইনশাল্লাহ হিসাব বিজ্ঞানের যে 35 নাম্বার এটা তুমি ইজিলি তুলতে পারবা, কোনো টেনশন নেওয়ার কোনো দরকার নাই বা কারণ নাই, কেমন? একদম নর্মালি বেশি একদমই টেনশন নিবা না, কোনো টেনশন নাই, ঠিক আছে? জাস্ট নর্মালি 25 তারিখে যে পরীক্ষা দিয়ে আসবা, দেখবা খুব সুন্দর পরীক্ষা হবে। আর আমি এই যে স্টাডি ম্যাটেরিয়ালটা তোমাদের দিচ্ছি, এই যে টপ যে এমসিকিউ গুলো, এইগুলো সুন্দর মতন আজকের রাত তোমরা পড়বা, আগামীকাল সকাল 11টায় আমি ক্লাস নিব ইনশাল্লাহ। তো মোটামুটি আজকে এবং আগামীকালটা যদি তুমি সকাল বিকাল রাত পড়াশোনা করো, ঠিক আছে, তাহলে 25 তারিখ সকালে যাই তুমি পরীক্ষা দেবে, এর আগে তোমার খুব একদম ফাটাফাটি লেভেলের একটা প্রস্তুতি হয়ে যাবে, কেমন? তো আমি আর আচ্ছা, ম্যানেজমেন্ট ক্লাসটা আমি দিতে পারছি না, কারণ আমি আসলে সব মিলে অনেক ব্যস্ততার ভিতরে আছি। তো এটা জাস্ট মোদের বিদ্যালয় থেকে তোমাদের জন্য একটা গিফট, কারণ হিসাব বিজ্ঞানে যেহেতু ম্যাথমেটিক্স অনেক কিছু থাকে বা হিসাব বিজ্ঞান নিয়ে যেহেতু তোমাদের একটু প্রবলেম বেশি হয়, দ্যাটস আমি হিসাব বিজ্ঞানেরটা দিচ্ছি। তো তোমাদের যদি চাহিদা থাকে হয়তো বা পরবর্তী ব্যাচ যাদের, তাদের জন্য হয়তো বা আর একটু বেশি কিছু করার চেষ্টা করবে ইনশাল্লাহ, কেমন? যদিও বা এটা আমার জনরা না, আমি এসএসসি এইচএসসি এইগুলো নিয়েই বেসিক্যালি সব থেকে বেশি ব্যস্ত থাকি। তারপরও ইনশাল্লাহ আমি তোমাদের দেওয়ার চেষ্টা করবো, কেমন? আচ্ছা চলো আমরা শুরু করি, বেসিক্যালি আর কথা না বাড়াই আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখো, প্রথম অধ্যায় আমরা শুরু করব। তো তুমি একটা জিনিস মাথায় রাখবা, তোমার যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়, কেমন, এই যে 2টা অধ্যায় তুমি মোটামুটি শিওর থাকবা, এই 2টা অধ্যায় থেকে তুমি মোটামুটি তোমার পরীক্ষায় যে 35টা প্রশ্ন আসবে তার মোটামুটি 20% থেকে 30% প্রশ্ন তুমি এইখান থেকেই কমন পাবা, এই প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়, হিসাব বিজ্ঞান পরিচিতি আর হিসাবের বইসমূহ, ঠিক আছে? তো আমরা প্রথমেই কিন্তু এই যে হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে টপ এমসিকিউ গুলো সলভ করবো, কেমন? টপ এমসিকিউ গুলো সলভ করবো। দেখো, এটা জাস্ট একটা শেষ মুহূর্তের রিভিশন। তো তুমি এগুলো দেখো পারো কিনা, এগুলো যদি পারো ইনশাল্লাহ কালকে পরীক্ষায় একদম কোপ দিয়ে আসতে পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? আর এগুলো যদি না পারো তাহলে কালকে কোপ খায় আসবা। তো দেখো, একদম বেসিক থেকে শুরু করছি। দেখো এই কোশ্চেন গুলো কিন্তু দেখো ন্যাশনাল ইউনিভার্সিটি 24-25-এর প্রশ্ন, একদম লেটেস্ট কোশ্চেন। দেখো পারো কিনা তুমি। দেখো, a=l+c, এটা জানি আমরা মৌলিক হিসাব সমীকরণ। এটা হলো কি সবাই দেখো, এটা হলো মৌলিক হিসাব সমীকরণ, মৌলিক হিসাব সমীকরণ, ঠিক আছে? মৌলিক হিসাব সমীকরণ, কেমন? আচ্ছা, তো এই মৌলিক হিসাব সমীকরণের ওই, এই ওইটা কি? মূলত ওইটা বলতে বোঝায় এই ওই বলতে বোঝায় হচ্ছে হলো ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটি মানে কি? ওনার্স ইকুইটি মানে মালিকানা সত্ত্ব, ঠিক আছে? তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে হলো এ, মালিকানা সত্ত্ব। অলরাইট, মালিকানা সত্ত্বের উপাদান তোমরা মনে রাখবা, মালিকানা সত্ত্বের উপাদান হচ্ছে হলো 4টা। কয়টা? 4টা। একটু মনে রাখবা 4টা উপাদান কি কি? আয়, মূলধন, ব্যয়, উত্তোলন, ঠিক আছে?
তো মালিকানা সত্ত্বের উপাদান কয়টা বলো? 4টা। আয়, মূলধন, ব্যয়, উত্তোলন। ঠিক আছে, তো যাই হোক, এখানে আমার চাইছিল হচ্ছে হলো ও ই বলতে কি বুঝায়? ও ই বলতে হচ্ছে মালিকানা সত্ত্বকে বুঝায়। প্রথম উত্তর হচ্ছে হলো তোমরা সবাই বুঝতে পারতেছো এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। বর্ধিত হিসাব সমীকরণটা কি? বর্ধিত হিসাব সমীকরণ। তো দেখো, বর্ধিত হিসাব সমীকরণ বলতে আগে তোমাকে বুঝতে হবে যে মৌলিক হিসাব সমীকরণ কোনটা। মৌলিক, ঠিক আছে, মৌলিক হিসাব a = l প্লাস, এটা হলো মৌলিক হিসাব সমীকরণ। আর এই যে মৌলিক হিসাব সমীকরণ এর বর্ধিত রূপ কি রূপ? এর বর্ধিত রূপটা কি? দেখো, এই এটাকে আগে রাখলা, ঠিক আছে, এটাকে একটু রাখলা, এটাকে রাখলা সমান সমান, এই এলটাকেও রাখলা। ঠিক আছে, এবার এই এইটা কি বেসিক্যালি বর্ধিত করতে হয়। ঠিক আছে, তো এখানে আমরা যদি একটু খেয়াল করি এর বর্ধিত রূপটা, এখানে যদি একটু ইংরেজিতে লিখি, আয়ের ইংরেজি হচ্ছে রেভিনিউ, এটা কিন্তু রাজস্ব বলে। এই যে মূলধনের ইংরেজি হচ্ছে হলো ক্যাপিটাল, ব্যয় এটাকে বলা হয় এক্সপেন্স, উত্তোলন এটাকে বলা হয় ড্রয়িং, বা এটাকে উইথড্রন্সও বলে। ঠিক আছে, আচ্ছা, তো দেখো আমরা এই প্রত্যেকটার প্রথম অংশটা নিব। ঠিক আছে, তো তোমরা কিন্তু জানো যে আয় মূলধনের ফলে মালিকানা সত্ত্ব বাড়ে এবং ব্যয় উত্তোলনের ফলে মালিকানা সত্ত্ব কমে। তো এখন যদি আমরা এর ভিতরে একটু দেখি, এখানে যদি একটু খেয়াল করি, এই যে এখানে আয় আর মূলধনের ফলে মালিকানা সত্ত্ব বাড়ে, তাহলে আয় কোনটা? রেভিনিউ। ঠিক আছে, তাহলে এটার সঙ্গে আমরা দিব প্লাস আয় বা প্লাস মূলধন, এই দুটার ফলে তো বাড়ে, তাহলে প্লাস সি প্লাস আর। ঠিক আছে, মাইনাস ডি মানে কি? ড্রয়িং মানে কি? উত্তোলন। সি মানে ক্যাপিটাল মানে মূলধনের ফলে বাড়ে, এই জন্য এর আগে প্লাস। আর মানে রেভিনিউ মানে আয় পাইলে বৃদ্ধি পায় মালিকানা সত্ত্ব, এই জন্য প্লাস। ড্রয়িং উত্তোলন হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, এই জন্য এর আগে মাইনাস। এবং এরপরে আছে কি? ব্যয়, তাহলে ব্যয় কি? এক্সপেন্স। অনেকে এক্স লেখে বা ই লেখে, একই কথা। কেমন? আচ্ছা, এইটা হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত রূপ। তাহলে এটা হচ্ছে মৌলিক হিসাব সমীকরণ, আর এটা হলো মৌলিক হিসাব সমীকরণের বর্ধিত রূপ। ঠিক আছে, হ্যাঁ, পিডিএফ অবশ্যই পেয়ে যাবো তোমরা। ঠিক আছে, পিডিএফ এই কমেন্টে তোমাদের দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, অলরাইট। আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। আচ্ছা, এটা তো আমরা তাহলে সঠিক উত্তর বললাম না। সম্পদ সমান সমান দায় প্লাস মূলধন প্লাস আয়, ঠিক আছে, মাইনাস উত্তোলন মাইনাস ব্যয়, তার মানে সঠিক উত্তর হচ্ছে হলো বি। এরপরের কোশ্চেনটা একটু দেখো, সবাই একটু মনোযোগ দাও, একটু দেখো। যন্ত্রপাতির মেরামত খরচ, ভালো মতন বুঝো, যন্ত্রপাতির মেরামত খরচ যন্ত্রপাতি হিসাবে যদি দেখানো হয়, তাহলে দেখো যন্ত্রপাতির মেরামত খরচ এটা কিন্তু একটা মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। আর যন্ত্রপাতি হিসাবে এটা হলো একটা মূলধন জাতীয় ব্যয়, যন্ত্রপাতি ক্রয় এটা একটা কি ব্যয়? মূলধন জাতীয় ব্যয়, বা এটা একটা স্থায়ী সম্পদ, এটা একটা কি? স্থায়ী সম্পদ। ঠিক আছে, যন্ত্রপাতি মেরামত যেহেতু মুনাফা জাতীয় ব্যয়, এটার ফলে মালিকানা সত্ত্ব কমে, ইকুইটি হ্রাস পায়। আর মানে যন্ত্রপাতি এর ফলে কি হয়? সম্পত্তি বৃদ্ধি পায়। এখন এখানে ঘটনাটা কি ঘটছে? যন্ত্রপাতি মেরামত ব্যয় যন্ত্রপাতি হিসাবে দেখানো হয়েছে, এর ফলে কি হবে? এর ফলে হচ্ছে অবশ্যই যেহেতু আমরা যন্ত্রপাতি খরচটাকে যন্ত্রপাতি হিসাবে দেখাইছি, তার মানে এখানে যন্ত্রপাতি দেখানোর ফলে এই যে সম্পদ বৃদ্ধি পাবে। তাহলে এখন আমরা কোন জায়গা দেখতেছি? এই যে সম্পদ এখানেও বৃদ্ধি পাবে, সম্পদ এখানেও বৃদ্ধি পাবে, সম্পদ জীবনেও কমবে না, এখানেও সম্পদ কমবে না। তার মানে এই দুইটা সি আর ডি বাদ। এবার এই দুইটার ভিতরে কোনটা উত্তর? তো এখন দেখো এখানে ব্যয়টাকে কি করা হয়েছে, যেহেতু আমরা ব্যয়টা না লিখে এখানে যন্ত্রপাতি হিসাব লিখছি। তো দেখো যন্ত্রপাতি মেরামত ব্যয় জিনিসটা বোঝার চেষ্টা করো, কিন্তু যন্ত্রপাতি মেরামত ব্যয় এটাকে লেখা উচিত ছিল কি? মেরামত ব্যয় হিসাব ডেবিট, মেরামত ব্যয় হিসাব ডেবিট, আর তোমার নগদান হিসাব ক্রেডিট। এইটা হচ্ছে তোমার লেখার কথা ছিল। ঠিক আছে, তা তুমি এইটা লেখো নাই, এটা না লিখে কি লিখছো? ভুলে যন্ত্রপাতি হিসাবে তুমি ডেবিট করছো। কারে ডেবিট করছো?
যন্ত্রপাতি হিসাবে তুমি ডেবিট করছো আর নগদান হিসাবে তুমি ক্রেডিট করছো, ভুলে এইটা করে ফেলাইছো, এইটা করছো, ঠিক আছে, এইটা ভুলে করছো। এখন এই ভুলে এটা যে করছো এর ফলে কি হয়েছে, তুমি কিন্তু একদিক থেকে সম্পদ রে বাড়াই দেখাইলা, সম্পদটাকে, এই যে এটাকে সম্পদ কি করলা, বাড়াইলা। আর এই যে ব্যয়টা, এটা তুমি লিপিবদ্ধ করো নাই, তার মানে এটা ব্যয়টা কিন্তু, এই যে এই ব্যয়টা যদি হইতো তাহলে কি হইতো, ব্যয় বাড়তো না। এখন যেহেতু তুমি এটা লিপিবদ্ধই করো নাই, তার মানে এই ব্যয়টা কি কমে গেছে। তাহলে ব্যয় যদি কমে যায়, ব্যয়ের সঙ্গে মুনাফার সম্পর্ক হলো বিপরীতমুখী, ব্যয় কমলে মুনাফা বাড়ে। যে কোনো জায়গায় মনে রাখবা, ব্যয় যদি কমে মুনাফা বাড়ে, আর ব্যয় যদি বাড়ে তাহলে মুনাফা কমে। আমার সঙ্গে মুখে বলো, ব্যয় যদি কমে তাহলে মুনাফা বাড়ে, আর ব্যয় যদি বাড়ে তাহলে মুনাফা কমে। যেহেতু এখানে ব্যয়টা তুমি কমাই দেখাইছো, তার মানে মুনাফা এখানে ডেফিনেটলি কি বাড়বে, তার মানে সঠিক উত্তর এ। সঠিক উত্তর কি এ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, হ্যাঁ। আর এই কোশ্চেনটা দেখতে পাচ্ছ যে এটা কিন্তু এনইউ 14-15 সালে কিন্তু আসছে, ঠিক আছে। সো খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দাও। দেখো, একটি লেনদেন মোট সম্পদ ও দায় 2 লাখ টাকা হ্রাস করছে। দেখো, একটি লেনদেনে মোট সম্পদ ও দায় 2 লাখ টাকা কি হয়েছে, হ্রাস করছে। এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি এটাকে একদম 5 স্টার দিব, ঠিক আছে। 25 তারিখ ইনশাল্লাহ এই টাইপের একটা প্রশ্ন পেতে পারো তোমরা। অলরাইট, একটু খেয়াল করো। দেখো, মোট সম্পদ ও দায় 2 লাখ টাকা হ্রাস করেছে, এই লেনদেনটা কি হইতে পারে। তো তোমার এখানে বলছে সম্পদ হ্রাস পাইছে আর তোমার দায় হ্রাস পাইছে, তো এটা কি হইতে পারে। তো ব্যাংক ঋণ পরিশোধ, দেখো ব্যাংক ঋণ পরিশোধ, এইটা কেন ব্যাংক ঋণ পরিশোধ করলে যাবে, কি হয়, ব্যাংক ঋণ হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব ডেবিট। কারণ যেহেতু ব্যাংক ঋণ আমরা পরিশোধ করি, সেহেতু আমাদের দায় কি পাবে, হ্রাস পাবে। যেহেতু পরিশোধ করে দিচ্ছি, ব্যাংকের থেকে যখন ঋণ নিছিলাম তখন দায় বাড়ছিল, এখন যখন পরিশোধ করে দিচ্ছে দায় কমে গেছে। এন্ড দেখো, মানে দায় তো হ্রাস পাইছে, সম্পদ হ্রাস পাইছে। তাহলে আমি যখন ঋণটা পরিশোধ করছি, ব্যাংকের থেকে ঋণ নিছিলাম তখন টাকা আসছিল, এখন যেহেতু পরিশোধ করে দিচ্ছি এখন আমার টাকা চলে যাচ্ছে, তার মানে নগদান হিসাব ক্রেডিট, তার মানে এখানে সম্পদ হ্রাস পাচ্ছে। তার মানে ডেফিনেটলি সঠিক উত্তর হচ্ছে হলো সি। বাকিগুলো তুমি করে দেখো, যেমন এই যে 2 লাখ টাকার মূল্যের একটি সম্পদ আগুনে বিনষ্ট হয়েছে, ঠিক আছে। তাহলে সম্পদ যেহেতু আগুনে বিনষ্ট হয়েছে, সেহেতু বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, আর যে সম্পদ সে সম্পদ হিসাব ক্রেডিট। আবার ডেলিভারি ট্রাক ক্রয়, তাহলে ডেলিভারি ট্রাক হিসাব ডেবিট, আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট, ঠিক আছে। আবার 2000 টাকার দেনাদার হতে আদায়, নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। তো এগুলার ফলে কিন্তু তোমার এই দুইটা প্রভাবিত হয় না, এল আর এ। তার মানে এখানে সম্পদ ও দায় দুইটাই হ্রাস পাবে, সম্পদও হ্রাস পাবে, ঠিক আছে, আর এল দায়ও হ্রাস পাবে। এই দুইটাই কি পাবে, হ্রাস পাবে, মানে মাইনাস হবে। এবং এটা একমাত্র এই সি এর ফলেই হচ্ছে, ঠিক আছে। অলরাইট, আচ্ছা, তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে একটু প্রশ্ন করিও। আচ্ছা, নিচের কোন হিসাব প্রক্রিয়ার ধাপ 9, এখানে ভালো মতন বুঝে, কিন্তু ধাপ 9, ঠিক আছে। এটা হচ্ছে এনইউ 14-15 কোশ্চেন। নিচের কোনটি হিসাব প্রক্রিয়ার ধাপ 9। তো দেখো কোনগুলো ধাপ, আগে এটা বুঝো। আমরা প্রথমে লেনদেন চিহ্নিতকরণ করি, এটাও ধাপ। লিপিবদ্ধ করি, এটাও ধাপ। যাচাই করি, ঠিক আছে, যাচাই বাছাই করি, ঠিক আছে, এটা লেনদেন কিনা, ওই যে ঘটনা থেকে লেনদেন আমরা যাচাই করে তারপর ওইটা আর কি আমরা লেনদেন হিসেবে লিপিবদ্ধ করি। তার মানে 3টাই সঠিক, তার মানে সঠিক 9। এখানে আমার প্রশ্নে কিন্তু বলছে যে 9, ঠিক আছে। তার মানে সঠিক উত্তর হচ্ছে সমন্বয়করণ। তার মানে সমন্বয় করা হচ্ছে হলো হিসাব চক্রের বা হিসাব মানে হিসাব প্রক্রিয়া মানে হিসাব চক্র। ওই যে 10টা ধাপের একটা চক্র পড়ছো না, সেই চক্রের ধাপ 9 কোনটা, সমন্বয়করণ, ঠিক আছে। আচ্ছা, এখানে দিছে যাচাইকরণ, ঠিক আছে, কি দিছে, যাচাইকরণ, এটা ভুল আছে, ঠিক আছে, সমন্বয়করণ হবে। এরপরে আসো, অনার্জিত আয়ের সমন্বয় দাখিলের ক্ষেত্রে কি হয়। অনার্জিত আয় মানে হচ্ছে অনুপার্জিত আয়, ঠিক আছে, ইংরেজিতে বলে আনআর্নড রেভিনিউ। বা এটাকে সহজ ভাষায় বলে অগ্রিম আয়। কি বলে, অগ্রিম আয়। এই যে অগ্রিম আয়, এটা সমন্বয় দাখিলা মানে হচ্ছে জাবেদা। দাখিলা মানে কি বলো, জাবেদা। দাখিলা মানে হলো জাবেদা। এটার যে সমন্বয় জাবেদা, এই সমন্বয় জাবেদার ফলে কি হয়, তাহলে অনুপার্জিত আয় অর্জিত হয়েছে। অনুপার্জিত আয় কি হয়েছে, অর্জিত হয়েছে। তাহলে অনুপার্জিত, আচ্ছা তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন করে দিতে পারো, ঠিক আছে, ঠিক আছে। অলরাইট, আচ্ছা, ক্লাসটা আমি আজকে এটা এই যে স্লাইডগুলো আছে, এই যে এখানে প্রায় 150-র বেশি ক্লাস মানে এমসিকিউ আছে, আমি অর্ধেক প্রায় 60-70টার মতন আজকে সলভ করব, মানে আজকে রাতেই এই যে 7টার এই ক্লাসটাতে, আর আগামীকাল সকাল 11টার সময় বাকিগুলো সলভ করে দেবো ইনশাল্লাহ, কেমন। অলরাইট, তবে লাইভ ক্লাসে থাকো, প্রশ্ন থাকলে প্রশ্ন করো, কেমন।
ঠিক আছে? আর উত্তরগুলো আমার সাথে সাথে দেখো, এইগুলো যদি পারো কালকে পরীক্ষা ইনশাল্লাহ পারবা। ঠিক আছে? ভালো মতন বুঝা বুঝা প্র্যাকটিস করো কালকে, মানে 25 তারিখ ইনশাল্লাহ। তো দেখো অনুপার্জিত আয়ের সমন্বয় দেখা, তার মানে অনুপার্জিত আয় বলছে এখানে, তোমরা একটা মনে রাখবা, অনুপার্জিত আয়ের যদি সমন্বয় দাখিলের কথা বলে তাহলে বুঝবা যে এটা অর্জিত হয়েছে। অনুপার্জিত আয় অর্জিত হয়েছে, অগ্রিম আয় অর্জিত হয়েছে। তাহলে অর্জিত হইলে কি হয়, তাহলে তোমার হচ্ছে হলো অনুপার্জিত আয় হিসাব ডেবিট হয়, অনুপার্জিত আয় কি হয়, ডেবিট হয়। আর সেবা মানে আয় হিসাব সেবা আয় হিসাব ক্রেডিট হয়। এটার ফলে আমাদের দায়টাকে হ্রাস পায়, এটার ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। ঠিক আছে? দায় হ্রাস পায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। অলরাইট, তাহলে এখানে কি হয়, আয় বাড়ে এবং দায় কমে, আয় বাড়ে এবং দায় কমে। ঠিক আছে? অলরাইট, আয় বাড়ে এবং দায় কমে, সঠিক উত্তর এ। নেক্সট কোশ্চেন আসো, কোনটি হিসাব বিজ্ঞানের মূল হিসাব সমীকরণ? হিসাব মূল, মূল মানে কি, আমরা যেটাকে একটু আগে বলছি মৌলিক হিসাব সমীকরণ। কি মৌলিক, কোনটি মৌলিক হিসাব সমীকরণ, কোনটি মৌলিক হিসাব সমীকরণ? ঠিক আছে? আচ্ছা, কোনটি মৌলিক হিসাব সমীকরণ, আমরা যদি দেখি এখানে আমরা কি বলতে পারি, অ্যাসেটস, মানে আমরা এইটা দেখতে পারি, একটু খেয়াল করো, এ ইকুয়াল টু এল প্লাস ও ই। তার মানে এটা হচ্ছে হলো এ, এটা হলো ইকুয়াল টু এল প্লাস ক্যাপিটাল মানে হচ্ছে হলো ওই ক্যাপিটাল মানেই হচ্ছে হলো ওই। ঠিক আছে? মূলধন বলতে মালিকানা সত্ত্ব বুঝাইছে। ঠিক আছে? তার মানে সঠিক উত্তর হচ্ছে এ। ঠিক আছে? অলরাইট, কোনটি মালিকানা সত্ত্ব, কোনটি মালিকানা সত্ত্ব? আচ্ছা, মালিকানা সত্ত্ব কোনটি? আচ্ছা, ব্যবসার সম্পদ ব্যবসায় দেয়, সম্পদের মালিকের দাবি, সম্পত্তির উপরে মালিকের যে দাবি, এটাই মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব কাকে বলে? ধরো তোমার যে বিজনেস, তোমার ব্যবসায় যদি 1 লাখ টাকা আসে, এই 1 লাখ টাকা তোমার, এটা হলো ব্যবসায় 1 লাখ টাকা আসছে, ব্যবসায় 1 লাখ টাকা আছে, এবার তুমি যে মালিক, ঠিক আছে, তুমি যে মালিক, এই তোমার এই 1 লাখ টাকার উপর একটা দাবি আছে, এই যে মালিকের যে ব্যবসার সম্পদের উপর দাবি, এটাকে বলা হয় মালিকানা সত্ত্ব বা ওনার্স ইকুইটি। অলরাইট, আচ্ছা, বছরের শেষে একটি কোম্পানি 900 টাকা মূল্যের একটি মেশিন ধারে ক্রয় করে। ঠিক আছে? লেনদেনটির প্রভাবের ফলে, তা দেখো এখানে কি করছে, বছর শেষে একটি কোম্পানি 9 মূল্যের একটা মেশিন কি করছে, ধারে ক্রয় করছে। বুঝছো? 900 টাকার মেশিন যদি ধারে ক্রয় করে তাহলে জাবেদা কি হয়, জাবেদা হয় হচ্ছে, আচ্ছা এটা জাবেদা করার দরকার নাই, তো মেশিন যদি ধারে ক্রয় করে তাহলে এখানে, আচ্ছা জাবেদাই করি তাহলে তুমি আরো সহজে বুঝবা। মেশিন ধারে ক্রয় করছে, তাই মেশিন ক্রয় করলে মেশিন একটা সম্পদ, তাহলে মেশিন হিসাব ডেবিট, কারণ সম্পদ ক্রয় করছে তাই সম্পদ বৃদ্ধি পাইছে। আর যেহেতু ধারে ক্রয় করছে, ধারে ক্রয় করলে অবশ্যই পাওনাদারের সৃষ্টি হয়, তাহলে তার মানে পাওনাদার হিসাব ক্রেডিট। কেমন? তার মানে এখানে সম্পদ বৃদ্ধি পাইছে আর দায় বৃদ্ধি পাইছে। ঠিক আছে? এখন এখানে আমি যদি একটু হিসাব সমীকরণটা লিখি, এখানে বেসিক্যালি সম্পদ বৃদ্ধি পাইছে আর দায়টা বৃদ্ধি পাইছে। এখন এই সম্পদ অবশ্যই কোথায় যাবে, ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট মানে আগে এখানে বুঝতে হবে ইনকাম স্টেটমেন্ট অনলি। ইনকাম স্টেটমেন্ট মানে হচ্ছে হলো ওই যে তোমার বিশদ আয় বিবরণী। ইনকাম স্টেটমেন্ট মানে বিশদ আয় বিবরণী, এটা কোনোদিনই বিশদ আয় বিবরণীতে যাবে না, কারণ সম্পদ দায়, সম্পদ এবং দায়, ঠিক আছে, সম্পদ এবং দায়, এটা মনে রাখবা, এটা একটু মনে রাখবা, সেটা হচ্ছে বিশদ আয় বিবরণী। ঠিক আছে? বিশদ আয় বিবরণীতে আসে হচ্ছে হলো আয় আর ব্যয়। ঠিক আছে? আর আর্থিক অবস্থার বিবরণী। ঠিক আছে? আর্থিক অবস্থার বিবরণীতে আসে কি, আর্থিক অবস্থার বিবরণী সম্পদ ও দায়। ঠিক আছে? এইটাকেই বলে, এই বিশদ আয় বিবরণীকে বলা হয় ইনকাম স্টেটমেন্ট, আর আর্থিক অবস্থার বিবরণীকে বলা হয় ব্যালেন্স শিট, মানে পূর্বের নাম উদ্ধৃতপত্র বা ব্যালেন্স শিট। তো এটা অনলি কোথায় আসবে, ব্যালেন্স শিটে আসবে। কোথায় আসবে, ব্যালেন্স শিটে আসবে, কারণ এই সম্পদ দায় এই দুইটাই কোথায় আসে, এই দুইটা হচ্ছে হলো আমার আর্থিক অবস্থার বিবরণীতে আসে। তার মানে এইটা হচ্ছে হলো সঠিক উত্তর, বি হলো সঠিক উত্তর। ঠিক আছে? ইনকাম স্টেটমেন্টে মেশিন পাওনাদার কোনোদিনই আসে না, অল অফ অ্যাবভ মানে উপরের সবগুলো, এটাও জীবনেও না। তার মানে সঠিক উত্তর হচ্ছে হলো বি। সঠিক উত্তর কি, বি। তার মানে এটা অনলি ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট বলতে কি বুঝাইছে, আর্থিক অবস্থার বিবরণী। ঠিক আছে? একটু মুখস্থ রাখবা। ঠিক আছে? ব্যালেন্স শিট মানে আর্থিক অবস্থার
বিবরণী, ঠিক আছে, আর্থিক অবস্থার বিবরণী। অলরাইট, আচ্ছা দেখো, স্টক স্প্লিট একটা আনকমন একটা কোশ্চেন। এর উদ্দেশ্য কি? এটা কিন্তু এনইউ 14-15 সালে আসছে, ঠিক আছে। এটার 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 উদ্দেশ্যটা কি? মূলধন বৃদ্ধি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি, বিনিয়োগের যোগ্যতা বৃদ্ধি, ঠিক আছে। আচ্ছা, স্টক স্প্লিট বলতে বোঝায় কি? ধরো মনে করো তোমার কাছে 1 লাখ টাকা তোমার মূলধন লাগবে, যৌথ মূলধনী তোমার একটা ব্যবসা আছে, তোমার 1 লাখ টাকা মূলধন লাগবে। এন্ড এই 1 লাখ টাকারে তুমি যদি 100টা খণ্ডে বিভক্ত করো, মানে 100টা শেয়ারে বিভক্ত করো, তাহলে এই শেয়ারের দাম হবে কত? একটু কাটাকাটি করে, এই দুইটা কাটা দিলে থাকে হচ্ছে হলো 1000 টাকা। কয় হাজার টাকা? 1000 টাকা, বুঝো কিন্তু। তাহলে এক একটা শেয়ার প্রতি মূল্য, এটা হলো কি? শেয়ার প্রতি মূল্য, ঠিক আছে, শেয়ার প্রতি মূল্য। তাহলে একটা শেয়ারের মূল্য হচ্ছে 1000 টাকা। এখন 1000 টাকা দিয়ে সবাই শেয়ার কিনতে পারবে না, এই জন্য কি করা হয়? যৌথ মূলধনী কোম্পানিগুলো শেয়ারের দাম অলওয়েজ ছোট ছোট রাখে, ঠিক আছে, কম রাখে। তো এই জন্য কি করছে? মনে করো 1 লাখ টাকারে তুমি তুমি আগে কয়টা খণ্ডে বিভক্ত করছিলে? 100 না, এবার মনে করো 1000টা খণ্ডে বিভক্ত করলো, মানে 1000টা শেয়ার। আগে তুমি করছিলে হচ্ছে হলো 100টা খণ্ড, আগে করছিলে 100টা খণ্ড, এবার তুমি করলা 1000 খণ্ড। তাহলে 1000 খণ্ড তুমি যখন করবা তখন কি হবে? 1000 খণ্ড করলে তুমি দেখবা এখানে কাটাকাটি যদি করো তাহলে থাকে 100 টাকা। কয় টাকা? এই 100 টাকা। তাহলে দেখো, আগে একটা শেয়ারের দাম ছিল 1000 টাকা, এখন সেটা কমে হলো কয় টাকা? 100 টাকা। তাহলে এটা কি হয়েছে? আমাদের বিনিয়োগ করার যোগ্যতা বাড়ছে না? তো এখন কি হবে? একটা রিক্সাওয়ালা বা একটা সাধারণ মানুষও কিন্তু শেয়ারে বিনিয়োগ করতে পারবে। তার মানে এটার উদ্দেশ্য হলো বিনিয়োগের যোগ্যতা বৃদ্ধি, বিনিয়োগের যোগ্যতা বৃদ্ধি। শেষ। এটা আমরা শেষ করলাম কেবল প্রথম অধ্যায়, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়। এই যে কোশ্চেনগুলা, এইরকম সিমিলার কোশ্চেনই 25 তারিখ তোমার পরীক্ষায় আসবে। সো এইগুলা খুব ভালো মতন বুঝে বুঝে প্র্যাকটিস করো। এগুলোর থেকে হুবহু যদি নাও আসে, এই রিলেটেড প্রশ্ন তুমি ডেফিনেটলি ইনশাল্লাহ পরীক্ষা হলে পাবা। কেমন? তো চলো এবার আমরা হিসাবের বৈষম্যতে যাই। দেখো, এই হিসাবের বৈষম্যের ভিতরে কিন্তু তোমাকে মোটা দাগে হিসাব সমীকরণটাকে একটু ভালো মতন মাথায় রাখতে হবে, ঠিক আছে। হিসাব সমীকরণ, এখানেও হিসাব সমীকরণের খেলা আছে, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে জাবেদা সম্পর্কে তোমার স্পষ্ট ধারণা রাখতে হবে, ঠিক আছে। জাবেদা কত প্রকার, কি কি, এগুলো তোমরা অবশ্যই এইচএসসি তে পড়ছো। দেন নগদান বই সম্পর্কে ধারণা রাখতে হবে। দেন খতিয়ান সম্পর্কে তোমাকে একটু ধারণা রাখতে হবে। সো এইচএসসি তে যা পড়ছো ওইগুলো পড়লেই ইনশাল্লাহ হয়ে যাচ্ছে। কেমন? দেখো, কোনটি ডেবিট উদ্দীপ্ত প্রকাশ করে? ডেবিট উদ্দীপ্ত কোনটি? ডেবিট উদ্দীপ্ত প্রকাশ করে, ডেবিট উদ্দীপ্ত। দেখো, ঠিক আছে, তোমরা এই ক্ষেত্রে একটা, আচ্ছা এখানে কোনো শর্টকাট না দিই, ডেবিট উদ্দীপ্ত কোনটা প্রকাশ করে এই ক্ষেত্রে, আচ্ছা একটা শর্টকাট দিয়ে দিই, মনে রাখবা, পাওনাদার বাট্টা সঞ্চিতি, পাওনাদার বাট্টা সঞ্চিতি, এইটা ডেবিট দিকে যাবে। কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে, ঠিক আছে, এটা ডেবিট দিকে যাবে। এছাড়া পৃথিবীর সকল, ঠিক আছে, পৃথিবীর সকল সঞ্চিতি ক্রেডিট দিকে যাবে, ঠিক আছে। পাওনাদার বাট্টা সঞ্চিতি ডেবিট দিকে যাবে, এছাড়া পৃথিবীর সকল সঞ্চিতি ক্রেডিট দিকে যাবে। তাহলে এই যে সাধারণ সঞ্চিতি, এটা কোন দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে। দেনাদার বাট্টা সঞ্চিতি কোন দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি কোন দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে। আমার প্রশ্নে কিন্তু বলছে ডেবিট উদ্দীপ্ত প্রকাশ করে, তার মানে অবশ্যই অনাদায়ী পাওনা একটা খরচ, অনাদায়ী পাওনা কি একটা খরচ, যেহেতু খরচ অলওয়েজ ডেবিট উদ্দীপ্ত প্রকাশ করে। কি উদ্দেশ্য প্রকাশ করে? ডেবিট উদ্দীপ্ত প্রকাশ করে। এছাড়াও তোমরা একটা জিনিস একটু মাথায় রাখতে পারবা, সেটা হচ্ছে হলো সম্পদ, খরচ, এটা সামনেও তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। এই যেগুলো লিখে দিচ্ছে এগুলো সবই কাজে লাগবে। উত্তোলন, এই তিনটা জিনিস ডেবিট উদ্দীপ্ত প্রকাশ করে, এবং আয়, দায়, মূলধন, এই তিনটা ক্রেডিট উদ্দীপ্ত প্রকাশ করে। একটু মনে রাখবা এটা, ঠিক আছে। অলরাইট, ঠিক আছে, কোনটা কি উদ্দেশ্য প্রকাশ করে, ঠিক আছে। অলরাইট, আচ্ছা এরপর আসো, পণ্যের তালিকা মূল্য হতে, এটা একটা মুখস্থ সংজ্ঞা, পণ্যের তালিকা মূল্য, ঠিক আছে।
তালিকা মূল্য হতে যে পরিমাণ টাকা ছাড় দেওয়া হয়, অ্যাকাউন্টিং এ ছাড়কে বলা হয় হচ্ছে বাট্টা। কি বলা হয়? বাট্টা বা ডিসকাউন্ট। ঠিক আছে, কেনা বেচার সময় যে বাট্টাটা দেওয়া হয় সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হচ্ছে আচ্ছা, পণ্যের তালিকা মূল্য থেকে যেটা বাদ দেওয়া হয় এটাকে বলা হয় হচ্ছে বিক্রয় বাট্টা। কি বাট্টা? বিক্রয় বাট্টা। আর নগদ বাট্টা হচ্ছে দেনা পাওনা নিষ্পত্তি। দেনা পাওনা নিষ্পত্তিতে এই বাট্টাটা প্রদান করা হয়। অলরাইট, এগুলা এটুকুটা টানা মুখস্থ দিয়ে দেবা। এরপরে আসো, মালিকের ব্যক্তিগত ব্যবহারের জন্য, বুঝো, মালিকের ব্যক্তিগত ব্যবহারের জন্য মাল ক্রয় করা হয়েছে। কি ক্রয় করা হয়েছে? মাল ক্রয় করা হয়েছে, মানে পণ্য ক্রয় করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, ক্রয় হিসাবে লিপিবদ্ধ আছে। এটা কি হিসাবে লিপিবদ্ধ আছে? ক্রয় হিসাবে লিপিবদ্ধ আছে। সমন্বয় জাবেদা কি হবে? তো দেখো, মালিকের ব্যক্তিগত ব্যবহারের জন্য যদি মাল ক্রয় করে, ঠিক আছে, তো মালিকের ব্যক্তিগত খরচ যদি প্রতিষ্ঠান থেকে ক্রয় মানে করা হয় সেটাকে উত্তোলন হিসাব বলে। কি বলে? উত্তোলন হিসাব বলে। কি হিসাব বলে? উত্তোলন হিসাব বলে। ঠিক আছে, আর যেহেতু মাল ক্রয় করছে, হ্যাঁ, আর যেহেতু মাল ক্রয় করছে ব্যক্তিগত প্রয়োজন, তার মানে মালিক এখানে বেসিক্যালি পণ্যটা উত্তোলন করলো, তার মানে ক্রয় হিসাব ক্রেডিট হবে। কি হিসাব ক্রেডিট হবে? ক্রয় হিসাব ক্রেডিট হবে। তার মানে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। নিম্নের কোন হিসাবসমূহ ডেবিট জের দেখাবে? নিচের কোন হিসাবসমূহ ডেবিট জের দেখাবে? একটু আগেই বলছি কোন তিনটা? সম্পদ, খরচ, উত্তোলন। দেখো এখানে কই আছে? সম্পদ, উত্তোলন, ব্যয়। ওই ব্যয় মানেই খরচ, তার মানে সঠিক উত্তর বি। বুঝতে পারছো সবাই? সবাই বুঝতে পারছো? এবার আসো, দেখো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমার মন বলতেছে 25 তারিখে এরকম একটা কোশ্চেন তোমরা পাবা ইনশাল্লাহ। ঠিক আছে, মনোযোগ দাও। দেখো, জুন 8, 2000, এটা হলো শর্তের অঙ্ক। কিসের অঙ্ক? শর্তের অঙ্ক। এটা হলো দ্বিতীয় অধ্যায়ের জন্য বেশ ইম্পর্টেন্ট। ঠিক আছে, শর্তের অঙ্ক। ঠিক আছে, এই শর্তটা কই? এই হচ্ছে হলো শর্তটা, যদি খেয়াল করো, এই যে 2-10 নিট 30। ঠিক আছে, 2-10 নিট 30। তো দেখো, জুন 8, 2011 একটি চালানে ক্রয় চালানে মোট 10,000 টাকার 6টি পণ্য আছে। তার মানে ক্রয় চালানে 10,000 টাকার 6টি পণ্য। তার মানে এখানে আমার মোট 6টা পণ্যের দাম হচ্ছে কত টাকা? 10,000 টাকা। এটা আমি কিনছি কয় তারিখে? জুন 8, 2011 সালে। ঠিক আছে, জুন 8, 2011 সালে। ওকে, আচ্ছা, এবার কি বলছে? এবং এটা যখন ক্রয় করছে এখানে একটা শর্ত আছে। এখানে একটা কি আছে? এখানে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে কি? 2-10 নিট 30। এর মানে হলো যে আমি নিট 30 দিনের ভিতরে এই 10,000 টাকা পরিশোধ করতে হবে। জুন 8-এ যেহেতু আমরা এই 10,000 টাকার পণ্য ক্রয় করছি, তো জুন 8 থেকে পরবর্তী 10 দিনের ভিতরে আমার এই পরবর্তী 30 দিনের ভিতরে এই টাকাটা আমাকে পরিশোধ করতে হবে। ঠিক আছে, জুন 8-এ আমি কিনছি, পরবর্তী 30 দিনের ভিতরে পরিশোধ করতে হবে। কিন্তু আমি যদি 10 দিনের ভিতরে পরিশোধ করি, কয় দিনের ভিতরে? 10 দিনের ভিতরে পরিশোধ করি, তাহলে আমি কত পার্সেন্ট? 2% বাট্টা পাবো। যদি 10 দিনের ভিতরে পরিশোধ করি তাহলে 2% কি পাবো? বাট্টা পাবো। অলরাইট, ঠিক আছে, 10 দিনের ভিতরে পরিশোধ করলে 2% বাট্টা পাবো। তো এখন দেখি এটা আমরা কত তারিখে পরিশোধ করছে? 18 তারিখে পরিশোধ করছে, জুনের 18 তারিখে। তাহলে 8 তারিখে কিনে 18 তারিখে, তার মানে তো 10 দিনের ভিতরে পরিশোধ করছে, কারণ এটা কিনছে কয় তারিখে? 8 তারিখে। টাকাটা পরিশোধ করলো কয় তারিখে? 18 তারিখে। তাহলে 8 থেকে 18 কয় দিন? 10 দিন। আর আমার এখানেও উল্লেখ করে দিয়েছে কয় দিনের ভিতরে পরিশোধ করতে হবে? 10 দিনের ভিতরে পরিশোধ করলে কয় পার্সেন্ট বাট্টা? 2% বাট্টা। তাহলে অবশ্যই এই যে 10,000 টাকা, এই যে 10,000 টাকার মাল ক্রয় করছিল, এটার উপরে 2% কি হবে? ছাড় পাওয়া যাবে। তাহলে 2% করলে হয় কত টাকা? 200 টাকা। ঠিক আছে, 2% করলে হয় কত টাকা? 200 টাকা। তাহলে বলছে কত টাকা পরিশোধ করতে হবে? কত টাকা পরিশোধ করতে হবে? তাহলে 10,000 থেকে 200 গেলে কত থাকে? ঠিক আছে, 10,000 থেকে 200 গেলে থাকে হচ্ছে 9,800। 9,800, তারপরে সঠিক উত্তর। ক্লিয়ার সবাই? এবিসি লিমিটেড ধারে আসবাবপত্র ক্রয় করলো। এবিসি লিমিটেড ধারে আসবাবপত্র ক্রয় করলো। কিসে আসবাবপত্র ক্রয় করলো? ধারে আসবাবপত্র ক্রয় করলো। এই লেনদেনটি যে জাবেদায় লিপিবদ্ধ হবে। তো ধারে আসবাবপত্র ক্রয় করলে কি হয়? আচ্ছা, ধারে আসবাবপত্র ক্রয় করলে এটা কিন্তু সাধারণ জাবেদায় আসবে। কোন জাবেদায় আসবে? সাধারণ জাবেদায়। তোমরা বলতে পারো স্যার ধারে ক্রয় করলে ক্রয় জাবেদায় আসবে। কখনই ক্রয় জাবেদায় আসবে না।
ধারে যদি পণ্য ক্রয় করে, কি ক্রয় করে? পণ্য। পণ্য যদি ধারে ক্রয় করে, পণ্য কোনটা? পণ্য কি? যে জিনিসটা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয়। এখানে আসবাবপত্র কিন্তু পণ্য না, কারণ আসবাবপত্র ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করা হয়েছে। তাহলে যে জিনিসটা ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করা হয় সেটা হচ্ছে হলো স্থায়ী সম্পদ। এই আসবাবপত্র কি? স্থায়ী সম্পদ, অ্যাসেট। আর আমার এখানে যদি ধারে পণ্য ক্রয় করতো তখন আমরা ক্রয় জাবেদায় দিতাম। যেহেতু এটা ধারে পণ্য ক্রয় না, এটা যেহেতু একটা স্থায়ী সম্পত্তি ক্রয়, সেটা অবশ্যই সাধারণ জাবেদায় যাবে। ঠিক আছে, রাইট? এবার আসো, নিচের কোনটি ব্যাংক মিলকরণ বিবরণী প্রস্তুত? আচ্ছা, ব্যাংক মিলকরণ বিবরণী মানে কি? ব্যাংক মিলকরণ বিবরণী মানে হচ্ছে হলো ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ঠিক আছে, মানে ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ঠিক আছে, নিচের কোনটি ব্যাংক মিলকরণ বিবরণী প্রস্তুতের সময় জমাদানকারীর বইয়ের জেরের সাথে, এখানে বলছে যোগ করতে হয়। কি করতে হয়? যোগ করতে হয়। যোগ করতে হয়। তো আমরা যদি দেখি ব্যাংক সার্ভিস চার্জের ফলে টাকা কেটে নেয়, ব্যাংক থেকে অর্জিত সুদ হইলে টাকা আসে, ব্যাংকে জমাকৃত চেক যা ডিসঅনার্ড হইছে, হ্যাঁ, যেটাকে আমরা তোমার হচ্ছে এনএসএফ চেক বলি, নন সাফিসিয়েন্ট ফান্ড বলি। ঠিক আছে, আচ্ছা, ইস্যুকৃত এত টাকার চেক এত টাকা লেখা হয়েছে, এটা হলো ব্যাংক যখন জমাকৃত টাকার উপরে আমাকে সুদ দেয়, মানে আমার সুদ অর্জন হয়। এইটা আমরা আমাদের যে জমাদানকারীর যে বই, ঠিক আছে, সেই বইয়ের সঙ্গে আমরা কি করি? যোগ করি। ঠিক আছে, কারণ ব্যাংক যদি আমার জমা টাকার উপর সুদ দেয়, এর ফলে আমার ব্যাংকে টাকা বৃদ্ধি পায়, সো এটা যোগ হবে। ঠিক আছে, সো এটা কি হবে? যোগ হবে। কেমন? আচ্ছা, এরপরে আসো। আচ্ছা, ক্লাস শেষে পিডিএফ পেয়ে যাবা। ঠিক আছে, ক্লাস শেষ করো, পিডিএফ পেয়ে যাবা। ঠিক আছে, ক্লাস শেষ করো, পিডিএফ পেজে পেয়ে যাবা। আচ্ছা দেখো, টাকা অগ্রিম গ্রহণ করা হয়েছে। দেখো, এই টাইপের কোশ্চেনই কিন্তু 25 তারিখ পাবা, এই টাইপের কোশ্চেন গুলোই আসবে। সো এইগুলো পারো কিনা তুমি দেখো। আমি কিন্তু একদম একদম প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করছি। প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে সব থেকে বেশি প্রশ্ন পাবা। পরীক্ষা হলে যাও, দেখবা এই যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে শুরুতেই তুমি যদি প্রশ্ন না পাও, তুমি পরীক্ষা হল দিয়ে বেরোয় তুমি যা খুশি তাই বলো। সো এই কোশ্চেন গুলো কিন্তু আসবে 25 তারিখ। সো একটু করো, কেমন? দেখো, ঠিক আছে, একটু খেয়াল করো। দেখো, টাকা অগ্রিম গ্রহণ করা হয়েছে, টাকা অগ্রিম গ্রহণ করা হয়েছে, কিন্তু এখনো সেবা প্রদান করা হয় নাই, সেবা প্রদান করা হয়নি। এটি নিম্নের কি উপায়ে হিসাবভুক্ত হবে? ঠিক আছে, এটা নিম্নের কি উপায়ে হিসাবভুক্ত হবে? তাহলে টাকা যদি অগ্রিম গ্রহণ করা হয়, এটাকে বলা হয় হচ্ছে হলো অনুপার্জিত আয়। হ্যাঁ, ওই অনার্জিত মানে হচ্ছে হলো, এই অনার্জিত মানে হচ্ছে হলো অনুপার্জিত, আর এই রাজস্ব মানে হচ্ছে হলো আয়। রাজস্ব মানে কি? আয়। তাহলে এটাকেই বলা হয় হচ্ছে হলো টাকা অগ্রিম গ্রহণ করেছে কিন্তু সেবা দেওয়া হয় না, এটার মানেই হচ্ছে হলো অনুপার্জিত আয়, বা এটাকে আরেকটা নামে বলা হয়, সেটার নাম হলো অগ্রিম আয়, যেটাকে তোমরা আয়ের অগ্রিম বলো। অগ্রিম আয় মানে কাজ না করে দিয়ে টাকা নিছো। ঠিক আছে, সবাই ক্লিয়ার? তার মানে সঠিক উত্তর অবশ্যই অবশ্যই বি। অলরাইট, খেয়াল করো সবাই। এবার আসো, নিম্নের কোন হিসাবগুলো স্বাভাবিক ডেবিট জের প্রকাশ করে? দেখো, এরকম টাইপের একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরকম টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা আছে, একটু খেয়াল করো। নিচের কোনটি স্বাভাবিকভাবে ডেবিট জের প্রকাশ করে? কি জের? ডেবিট জের প্রকাশ করে। আমরা জানি সম্পদ, ব্যয়, উত্তোলন, এই তিনটা ডেবিট জের প্রকাশ করে। আয়, দায়, মালিকানা সত্ত্ব বা আয়, দায়, মূলধন ক্রেডিট জের প্রকাশ করে। এখানে আমরা যদি দেখি, সম্পদ, উত্তোলন, খরচ, এই তিনটা জিনিস কি? ডেবিট জের প্রকাশ করে। একটু আগে লিখে দিছে, মনে রাখবা। ঠিক আছে, এই তিনটা হলো ডেবিট জের প্রকাশ করে। তারপরে সঠিক উত্তর ডি। এরপরে কোশ্চেন আসো, শহীদ সাহেব সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে 4000 টাকা বেতন অর্জন করেছে। তাহলে বুঝো, তাহলে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে, ঠিক আছে, কত টাকা? 4000 টাকা সে কি করছে? বেতন অর্জন করছে। এ বাবদ নগদ অর্থ তাকে দেওয়া হবে অক্টোবরের 2 তারিখে। অক্টোবরের 2 তারিখে টাকা দেওয়া হবে, বুঝো কিন্তু ভালো মতন বুঝো। তার মানে সে কিন্তু বেতন তার অর্জিত হয়ে গেছে, কিন্তু বেতনটা তাকে সেপ্টেম্বর মাসে না দিয়ে তাকে দেওয়া হচ্ছে কি অক্টোবর মাসের 2 তারিখে। এর জন্য অক্টোবর মাসের জাবেদা কি হবে? তো দেখো, এখানে কিন্তু তুমি সেপ্টেম্বর মাসে ওই বকেয়া মানে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে এসে কাজ করছে, এই জন্য 4000 টাকা বেতন। তাহলে সেপ্টেম্বর মাসের জাবেদা কি হবে? সেপ্টেম্বর মাসের জাবেদা হবে হচ্ছে হলো তোমার, যেহেতু বেতন বকেয়া হয়েছে, তার মানে বেতন খরচ হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট।
কিন্তু এইখানে দেখো, এখানে মজার বিষয় হচ্ছে বলছে অক্টোবর মাসে 2 তারিখে পাবে, এবং প্রশ্নে কিন্তু বলছে, প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে অক্টোবর মাসের জাবেদা কত হবে। প্রশ্নে বলছে অক্টোবর মাসের জাবেদা, কিন্তু আমরা এটা দিচ্ছি কিন্তু সেপ্টেম্বর মাসের জাবেদা। তো সেপ্টেম্বর মাসের জাবেদা দিলে তো হবে না, দিতে হবে কি অক্টোবর মাসের জাবেদা। ঠিক আছে, অক্টোবর মাসের জাবেদা। তো অক্টোবর মাসের জাবেদা কি হবে? অক্টোবর মাসের জাবেদা হবে হচ্ছে, যেহেতু অক্টোবর মাসের টাকাটা দিচ্ছে, তার মানে এই বকেয়া বেতন ডেবিট হয়ে যাবে, কারণ দায়ের হ্রাস পাচ্ছে, কারণ আমরা বেতনটা দিয়ে দিচ্ছি। বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, বেতন হিসাব, বকেয়া বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, বকেয়া বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। জি, ডি সঠিক উত্তর। সবাই বুঝতে পারছি? ক্লিয়ার? 20 ডি। হ্যাঁ, সজীব ঠিক বলছেন। বিক্রেতার কাছে মূসক, মূসক মানে হচ্ছে হলো মূল্য সংযোজন কর। মূসক মানে কি? মূল্য সংযোজন কর, মূল্য সংযোজন কর, যেটাকে ইংরেজিতে বলে ভ্যালু। মূল্য ইংরেজি কি? ভ্যালু। সংযোজন মানে অ্যাডেড, আর কর ইংরেজি হচ্ছে হলো ট্যাক্স, ইংরেজি সংক্ষেপে বলে ভিএটি, ভ্যাট। ঠিক আছে, আর এটাকে বলা হয় মূসক। ঠিক আছে, বাংলাদেশে 1991 সালে হচ্ছে ভ্যাট আইন চালু হয়। ঠিক আছে, 1991 সালে ভ্যাট আইন চালু হয়। তো বিক্রেতার কাছে বুঝতে হবে, বিক্রেতার কাছে, কার কাছে? বিক্রেতার কাছে এই মূসকটা কি? ডেফিনেটলি একটা দায়, ডেফিনেটলি একটা দায়। কারণ কি? এই টাকাটা তো সরকারকে দিতে হবে, যে সে কি করতেছে, ওই টাকাটা ক্রেতার কাছ থেকে নিয়ে নিজের কাছে রাখতেছে, অথচ এই টাকাটার অরিজিনাল মালিককে সরকার। তার মানে এটা অবশ্যই বিক্রেতার কাছে একটা দায়। কেমন? অলরাইট। একজন পাওনাদার 900 টাকা, আমরা এই দ্বিতীয় অধ্যায়ের কিছু বেশি কোশ্চেন করতেছি, একটু বেশি প্রশ্ন প্র্যাকটিস করি। আর এই প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় হলো মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে তুমি 20% থেকে 30% প্রশ্ন ইনশাআল্লাহ তুমি কমন পাবা। দেখো, একজন পাওনাদারের 900 টাকার জের হতে পূর্ণ নিষ্পত্তিতে, এবং এই কোশ্চেনটা মারাত্মক ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, যে 5 স্টার দিয়ে দিলাম, খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিও কিন্তু, খুবই ইম্পর্টেন্ট। এরকম টাইপের প্রশ্ন পাবা ইনশাআল্লাহ। একজন পাওনাদার 900 টাকার জের হতে পূর্ণ নিষ্পত্তিতে, তাহলে দেখো জেরটা ছিল কিন্তু 900 টাকার জের। কয় টাকার জের? 900 টাকার জের। এটার পূর্ণ নিষ্পত্তিতে 860 টাকা দেওয়া হলো। একজন পাওনাদার, যাকে তো আমাকে টাকা দিতে হবে কয় টাকা? এই পাওনাদারকে দিতে হবে 900 টাকা, সেখানে আমি তাকে দিছি কত? 860 টাকা। তার মানে আমি তাকে 40 টাকা কম দিছি। এখানে 3 গড়া নগদান বইতে কি দেখার হবে? যেহেতু পাওনাদারকে টাকা দিছি, সেহেতু পাওনাদারের ক্রেডিট সাইডে নগদান হিসাব, হ্যাঁ, ক্রেডিট সাইডে, কোন সাইডে? ক্রেডিট সাইডে আমরা দেখাবো হচ্ছিল নগদে দিছি কত? 860 টাকা। আর যেহেতু পাওনাদারকে টাকা দিছি, তার মানে এখানে আমরা বারটা পাইছি, তাহলে প্রাপ্ত বারটা, কি বারটা? প্রাপ্ত বারটা। ঠিক আছে, প্রাপ্ত বারটা অবশ্যই ক্রেডিট সাইডে যাবে, যেহেতু প্রাপ্ত বারটা আয় কত টাকা? 40 টাকা। তার মানে এইটা হবে হচ্ছিল আমার কি? ক্রেডিট সাইডে যাবে। দুইটাই কোন সাইডে যাবে? ক্রেডিট সাইডে যাবে। তাহলে নগদান হিসাব ক্রেডিট 860, আর বারটা ক্রেডিট 40 টাকা। এ হচ্ছে সঠিক উত্তর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেমন? অলরাইট। এরপরে দেখো, বিনিময় বিলের স্বীকৃতি পাওয়া গেল। বিনিময় বিল মানে হচ্ছিল ওই যে প্রাপ্য বিল, প্রদেয় বিল। এই বিলের স্বীকৃতি পাওয়া গেল, একটা হলো দেওয়া হলো, আর একটা হলো কি? পাওয়া গেল। তাহলে স্বীকৃতি পাওয়া গেলে জাবেদা কি হয়? বিনিময় বিলে যদি আমরা স্বীকৃতি পাই, তাহলে বিনিময় বিল হিসাব ডেবিট, বিনিময় বিল হিসাব ডেবিট, আর দেনাদার হিসাব ক্রেডিট। কারণ আমরা বিনিময় বিলে যখন স্বীকৃতি পাই, ওটা ডেফিনেটলি দেনাদারের কাছ থেকে পাই। তার মানে একদিক থেকে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, যেহেতু বেসিক্যালি এটা হলো প্রাপ্য বিল, তোমরা যেটাকে প্রাপ্য বিল বলো। তাহলে প্রাপ্য বিল হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। সম্পদ বৃদ্ধি, সম্পদ হ্রাস। ঠিক আছে, বিনিময় বিল ডেবিট, দেনাদার ক্রেডিট। ঠিক আছে, এখানে অপশনে প্রাপ্য বিল লেখা থাকতে পারতো, একই কথা। অগ্রিম ভাড়া পাওয়া গেল, এর জাবেদা কি হবে? ডেফিনেটলি এটা একটা সমন্বয় জাবেদা। ঠিক আছে, মনে রাখবা, এই বকেয়া আর অগ্রিম, এই দুটো যদি কোথাও থাকে, ওইটা একটা সমন্বয় জাবেদা। কি জাবেদা? সমন্বয় জাবেদা। তো ভাড়া যদি অগ্রিম পাওয়া যায়, ভাড়া যদি কি পাওয়া যায়? অগ্রিম পাওয়া যায়, তো এটার জাবেদা দুই ভাবে দেওয়া যায়। তো এটা এখানে আমরা দেখি দুই ভাবেই দেখি। একটা যদি সাধারণ জাবেদা দাও, কি জাবেদা?
সাধারণ জাবেদা দিয়ে যদি দাও তাহলে এটার জাবেদা হবে হচ্ছে হলো তোমার হচ্ছে অগ্রিম ভাড়া যেহেতু পাওয়া গেছে সেই তো নগদান হিসাব ডেবিট ডেবিট আর অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট। আর যদি এটাকে তুমি সমন্বয় জাবেদাও দাও, ঠিক আছে, সমন্বয় জাবেদা দাও, মনে রাখবা সমন্বয় জাবেদার ক্ষেত্রে কিন্তু এই নগদ কথাটা কখনোই আসে না। সমন্বয় জাবেদার ক্ষেত্রে এই নগদ কথাটা কখনোই আসবে নয় আকারে না, ঠিক আছে। সমন্বয় জাবেদার ক্ষেত্রে কখনোই নগদটা আসবে না। তো সমন্বয় জাবেদার ক্ষেত্রে আমরা কি লিখবো? সমন্বয় জাবেদার ক্ষেত্রে যদি সমন্বয় জাবেদা দিই, ভাড়া অগ্রিম পাওয়া গেছে, তাহলে আমরা লিখবো হচ্ছে হলো, ঠিক আছে, অগ্রিম ভাড়া হিসাব ডেবিট আর ভাড়া হিসাব ক্রেডিট। এখানে বেসিক্যালি আমরা দায়টাকে হ্রাস করে রাখলাম, ঠিক আছে, এই জন্য এটা ডেবিট করছি, আর ভাড়া আয়টাকে বৃদ্ধি করে দেখাইছে, ঠিক আছে। এখন আমাদের অপশনে খুঁজি দেখি এখানে আমাদের সাধারণ জাবেদারটা দেওয়া আছে নাকি ও সমন্বয় জাবেদারটা দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা যদি দেখি নগদান হিসাব ডেবিট, অগ্রিম প্রাপ্ত ভাড়া হিসাব ক্রেডিট, তার মানে এখানে সাধারণ জাবেদা দেওয়া আছে। এটা একটা বেসিক্যালি কি জাবেদা বলো? সাধারণ জাবেদা। সাধারণ জাবেদা কিভাবে বুঝলাম? যদি নগদ কথা বলা থাকে এটা সাধারণ জাবেদা, ঠিক আছে, আর বকেয়া অগ্রিম লেখা থাকলে এটা হচ্ছে তোমার সমন্বয় জাবেদা। ক্লিয়ার? দেখো 3 ঘরা নগদান বইতে একটু আগে বলছিলাম এই টাইপের কোশ্চেন আসবে। দেনাদার হতে, দেখো দেনাদারে 800 টাকার জের হতে পূর্ণ নিষ্পত্তিতে 760 টাকা পাওয়া গেল, ঠিক আছে। 3 ঘরা নগদান বইতে কত টাকা, মানে কত টাকা, মানে 3 ঘরা নগদান বইতে দেখাতে হবে কত টাকা। তো দেখো দেনাদারের কাছ থেকে যেহেতু পাইছি অবশ্যই এটা ডেবিট দিকে যাবে, ঠিক আছে। তাহলে ডেবিট দিকে নগদান হিসাব নামে ডেবিট দিকে কত টাকা আসবে? ডেবিট দিকে আসবে হচ্ছে, যেহেতু 800 টাকার জায়গায় আমি পাইছি কত, 760 টাকা, তাহলে নগদে লিখবো 760 টাকা। আর যেহেতু দেনাদার কাছ থেকে টাকা পাইছি তার মানে আমরা বাট্টা দিছি, তার মানে লিখবো প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট। কয় টাকা বাট্টা পাইছি? 40 টাকা বাট্টা পাইছি। তার মানে এখানে হবে নগদান হিসাব আর প্রদত্ত বাট্টা হিসাব। এই যে নগদান হিসাব 760 টাকা, বাট্টা ডেবিট 40 টাকা। ক্লিয়ার? সঠিক উত্তর সি। সবাই বুঝতে পারছো? এই যে একটু আগেই কিন্তু তোমাদের করাইছি, এটা এক সিমিলার কোশ্চেন একটু আগে করাইছি এবং স্টার দিয়েও রাখছিলাম, মনে আছে তো? আচ্ছা শেষ। তাহলে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট দুইটা চ্যাপ্টার কিন্তু আমরা শেষ করে ফেললাম ইনশাল্লাহ। কেমন? মোস্ট দুইটা চ্যাপ্টার কিন্তু ইনশাল্লাহ শেষ, ঠিক আছে। এবার আমরা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী, ঠিক আছে, ব্যাংক সমন্বয় বিবরণী এইটা আমরা করব। কেমন? খুবই ইম্পর্টেন্ট। দেখো বড় একটা প্রশ্ন দেখে তোমরা ভয় পাইতে পারো, কিন্তু আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে, কোনো কারণ নাই। দেখো আমরা আগে পড়ি, দেখি কি চাইছে প্রশ্নে। বসে 31 ডিসেম্বর ব্যাংক বিবরণীতে কত টাকা জের দেখাইতে হবে। কোন বিবরণীতে? ব্যাংক বিবরণীতে কত টাকা জের দেখাইতে হবে। দেখো অ্যাকাউন্টের নগদান হিসাবে 31 ডিসেম্বরে 30,000 টাকা দেখাইছে, তার মানে তার জের ছিল কয় টাকা? এইটা হলো ব্যালেন্স ছিল 30,000 টাকা, ব্যালেন্স ছিল 30,000 টাকা। ওকে, তিনি জানেন না যে ব্যাংক সার্ভিস চার্জ ধরছে কত টাকা? 500 টাকা। তাহলে ব্যাংক যদি সার্ভিস চার্জ করে তাহলে 500 টাকা অবশ্যই কি কেটে নিছে ব্যাংক, ঠিক আছে। তাহলে কত হয়? 29,500 টাকা হয়। আচ্ছা এবার কি আছে? দেনাদার কি করছে? সরাসরি 2,000 টাকা ব্যাংকে জমা দিয়েছে, যা অ্যাকাউন্টেন্ট খবর পায়নি। তার মানে 2,000 টাকা যদি দেনাদার সরাসরি জমা দেয় তার মানে 2,000 টাকা কিন্তু বাড়ছে, তাহলে 31,500। ওকে। আর অ্যাকাউন্টেন্ট একটি 7,000 টাকার চেক ইস্যু করেছে, যেটা এখনো ব্যাংকে উপস্থাপন হয় নাই। তাহলে অ্যাকাউন্টেন্ট যদি 7,000 টাকার চেক ইস্যু করে, মানে প্রদান করে, যেটা এখনো কি ব্যাংকে উপস্থাপন করা হয়নি বলছে, কিন্তু মানে ব্যাংকে উপস্থাপন করেনি, তার মানে ব্যাংকে কিন্তু এই 7,000 টাকা বেশি আছে, তার মানে এখানে 7,000 টাকা যোগ হবে। কি হবে? যোগ হবে ব্যালেন্সের সঙ্গে, ঠিক আছে। এবার বলছে 31 ডিসেম্বর তারিখ মানে বছর শেষে, হিসাবকাল শেষে ব্যাংক বিবরণী কত টাকা হবে। তাহলে 31,500 আর 7,000 যোগ দিলে হয় কত? 38,500। সঠিক উত্তর 38,500। ভয় পাওয়ার কোনো কারণ নাই। কেমন? কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজার থেকে সিকিউরিটিজ ক্রয় করলে বাজারে কি প্রতিক্রিয়া হবে? আচ্ছা দেখো এখানে একটু সুন্দর কথা বলছে। কেন্দ্রীয় ব্যাংক এখানে বলছে খোলা বাজার। এই খোলা বাজার বলতে কি বোঝায়? মুক্ত বাজার, ঠিক আছে, বা খোলা বাজার,
ঠিক আছে, যেখানে আসলে সরকার সরাসরি কোনো দামের উপরে নিয়ন্ত্রণ করতে পারে না, মানে সরাসরি কোনো দাম নির্ধারণ করে দিতে পারবে না। একটা পণ্যের চাহিদা ও একটা পণ্যের যোগানের উপর ডিপেন্ড করে একটা পণ্যের দাম কত হবে, সেটা সাধারণত ওই মার্কেট বা ক্রেতারাই মূলত একটা পণ্যের ভ্যালু নির্ধারণ করে, মানে সরকারের এখানে কোনো নাই। তবে কেন্দ্রীয় ব্যাংক যেহেতু সরকারের, তো কেন্দ্রীয় ব্যাংক ওইটাকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এই জন্য সে মাঝে মাঝে কি করে, সে খোলা বাজার থেকে সিকিউরিটি ক্রয় করে। তো এই সিকিউরিটি ক্রয় করলে কি হয়, বাজারে মুদ্রা সরবরাহ বৃদ্ধি পায়। কারণ কেন্দ্রীয় ব্যাংক যখনই এই সিকিউরিটি ক্রয় করবে, তখন সে কি করবে, কেন্দ্রীয় ব্যাংক নোট ছাপায় সেটা দিয়ে হচ্ছে সিকিউরিটি গুলো কিনবে। তার ফলে কি হবে, বাজারে মুদ্রা সরবরাহটা কি বেড়ে যাবে। ঠিক আছে, ব্যাংকার বলতে কি বোঝায়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ব্যাংকার, ঠিক আছে, ব্যাংকার, ঠিক আছে, ব্যাংকার। ব্যাংকার বলতে হচ্ছিল যিনি ব্যাংকটাকে পরিচালনা করে। ঠিক আছে, যিনি ব্যাংকটাকে পরিচালনা করে, ঠিক আছে, যিনি ব্যাংকটাকে পরিচালনা, এটাকে বলে ব্যাংকার। আর ব্যাংকিং হচ্ছে একটা সিস্টেম যেখানে একজন গ্রাহক এবং ব্যাংকের মাঝখানে কি সম্পর্কটা পরিচালিত হয় যে জায়গাটায়। ঠিক আছে, ওইটা হলো ব্যাংকিং, ওইটা একটা কার্যক্রম। আর এখানে বলছে যে ব্যাংকার কারা, ঠিক আছে, বলে না যে আমার বাবা একজন ব্যাংকার, বলে আমার অমুক আঙ্কেল একজন ব্যাংকার। ব্যাংকার বলতে বোঝায় কি, যিনি ব্যাংকটাকে পরিচালনা করেন। ঠিক আছে, মানে ব্যাংকে যারা কাজ করে তারা সবাই ব্যাংকার, সোজা কথা। খোলাবাজার নিয়ন্ত্রণ ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ একটা, এটা ঠাটা মুখস্থ করবা। ঠিক আছে, ঠাটায় মুখস্থ করা। খোলাবাজার নিয়ন্ত্রণ ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের একটা কি, এটা হচ্ছে হলো পরিমাণগত পদ্ধতি। কি পরিমাণগত পদ্ধতি, এ ঠাটা মুখস্থ, বোঝাবুঝির কিছু নাই। ব্যাংক হার হ্রাস, ব্যাংক হার হ্রাস, ঠিক আছে, ব্যাংক হার হ্রাস পায় কিভাবে, ঋণ বৃদ্ধি করে, ঋণ হ্রাস করে রপ্তানি, ঋণ বৃদ্ধি করলে, ঋণ বৃদ্ধি করলেই তোমার কি ব্যাংক হার হ্রাস পাবে। মানে ব্যাংকের যে সুদের হারটা থাকে, ঠিক আছে, যে সুদের হারটা থাকে, এই হারটা হ্রাস পাবে কখন, কখন হ্রাস পাবে, যখন তোমার ঋণ বৃদ্ধি পাবে। চেক ইস্যু করার পরে কত দিনের মধ্যে না ভাঙালে তা অকার্যকর হয়ে যায়। ঠিক আছে, মানে কত দিনের মধ্যে চেকটা মাস্ট বি ভাঙাইতে হবে, কত দিনের মধ্যে চেক না ভাঙালে এটা অকার্যকর হয়। অকার্যকর বা এটাকে বলা হয় বাসি চেক। কি চেক, বাসি চেক। 6 মাসের মধ্যে, কয় মাসের মধ্যে, 6 মাসের মধ্যে। ঠিক আছে, মানে একটা চেক যদি তুমি কাউরে দাও, ওইটা যদি সে 6 মাসের মধ্যে না ভাঙায় ব্যাংক থেকে, তখন এটা বাসি চেক হয়ে যায়। কি চেক হয়ে যায়, বাসি চেক হয়ে যায়। ঠিক আছে, অলরাইট। তপা আল্লাহ কারেন্ট না থাকায় 30টা প্রশ্ন মিস করে ফেললাম, কোনো সমস্যা নাই, এবার থেকে করো। ঠিক আছে, আর লাইভ শেষে প্রথম থেকে দেখে নিও। আচ্ছা, 6 মাস গেল। এবার চতুর্থ অধ্যায় রেওয়া মিল, তোমাদের অনেক ফেভারিট একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টার থেকে কিন্তু আগামীকাল মানে সরি 25 তারিখ তোমরা কিন্তু প্রশ্ন পাবাই পাবা। ঠিক আছে, মনোযোগ দাও। আমি ধারাবাহিকভাবে সব চ্যাপ্টার থেকে টপ এমসিকিউ রাখছি। ঠিক আছে, আচ্ছা, রেওয়া মিলে যদি ওর ডেবিট ক্রেডিট সমান হয়, রেওয়া মিলে যদি ডেবিট ক্রেডিট কি হয়, সমান হয়, ঠিক আছে, সমান হয়, তাহলে এর অর্থ কি, এর অর্থ হচ্ছে হলো হিসাবসমূহ গাণিতিকভাবে সঠিক, হিসাবসমূহ সঠিকভাবে রেকর্ড করা হয়েছে, হিসাব সঠিক হয়েছে। ডেবিট ক্রেডিট সমান হওয়ার পরেও তো তোমার হচ্ছে হলো প্রবলেম থাকতে পারে। ঠিক আছে, হিসাব সঠিক হয়েছে এটা বলা যেতে পারে। কি বলা যেতে পারে, হিসাব সঠিক আছে এটা বলা যেতে পারে। হিসাব গাণিতিকভাবে সঠিক, মেনে নিলাম সঠিক। 24-25 কোশ্চেন, লেটেস্ট কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা, এইটা আসলে আমার মতে এইটা হয় উত্তর। ঠিক আছে, এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে এইটা উত্তর হয়। ঠিক আছে, হিসাব সঠিক হয়েছে, কারণ হিসাবের গাণিতিকভাবে সঠিক হয়েছে এটা বলা যায় না, কারণ গাণিতিকভাবে অনেক সময় দেখা গেল আমরা একটা দাখিলাভুক্ত যখন করি লেনদেন, তখনই যদি আমরা দেখা গেল ডেবিট ক্রেডিট দুই জায়গায় সমান ভুল করি, ঠিক আছে, দেখা গেল 2000 টাকা, ডেবিট ক্রেডিট দুই জায়গায় লিখছি 200 টাকা, তখন কিন্তু এটাকে গাণিতিকভাবে সঠিক বলা যায় না। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, আমরা আসি প্রশ্নে, যেটা বলছে ওরা যা বলছে তাই গাণিতিকভাবে সঠিক, ঠাটাই মুখস্থ করবা। রেওয়া মিল মিলবে না যখন, রেওয়া মিল কখন মিলবে না, উত্তোলন 200 টাকা, উত্তোলন হিসাবে 2000 টাকা ডেবিট, নগদান হিসাবে ক্রেডিট। আচ্ছা, এখানে বুঝাইছে উত্তোলন যদি তুমি 200 টাকা করো, উত্তোলন কয় টাকা করছো, 200 টাকা। এখন উত্তোলন 200 টাকা করলে যাবে, কি লেখা উচিত ছিল, উত্তোলন ডেবিট 200 টাকা আর নগদান ক্রেডিট 200 টাকা, এইটাই তো লেখার কথা ছিল, তাই না? তুমি এইটা না লিখে কি করছো, এই যে উত্তোলন হিসাবে 2000 টাকা লিখছো, উত্তোলন হিসাবে কত টাকা লিখছো, 2000 টাকা লিখছো। 200 টাকা না লিখে কয় টাকা লিখছো, 2000 টাকা লিখছো।
আর নগদান হিসাবে সেই তুমি 200 টাকায় লিখছো, নগদান হিসাবে কয় টাকা লিখছো? 200 টাকা লিখছো। তাহলে ভুলটা কি হয়ে গেল? ডেবিটে 2000 লিখছো, ক্রেডিটে 200 টাকা লিখছো। তাহলে এর ফলে কিন্তু রেওয়া মিল কি মিলবে না। তার মানে সঠিক উত্তর হচ্ছে বি। বুঝতে পারছো তো? এরকম এটা এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, এরকম কোশ্চেন আছে সামনে পাবা ইনশাল্লাহ। ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট। মনে বুঝতে পারছো তো যে একটাই বেশি লিখছো আর একটাই কম লিখছো ডেবিট ক্রেডিট, এর ফলে কিন্তু রেওয়া মিল মিলবে না। কেমন? একটি রেওয়া মিলের দুটো পাশ মিলবে না যদি যদি 100 টাকার নগদ উত্তোলন যদি উত্তোলন হিসাবে কত টাকা লিখে? 1000 টাকা লিখে ডেবিট, আর নগদান হিসাবে 100 টাকা লাগে ক্রেডিট। তাহলে দেখো ডেবিটে লিখছে 1000 টাকা আর ক্রেডিটে লিখছে কত টাকা? 100 টাকা। তাহলে দুই সেট জীবনে মিলবে? জীবনে মিলবে না। তার মানে সঠিক উত্তর হচ্ছে হলো সি। 100 টাকার উত্তোলন, নগদ উত্তোলন, তাহলে এটা উত্তোলন হিসাব ডেবিটেও লিখতে হবে 100 টাকা, নগদান হিসাব ক্রেডিটেও লিখতে হবে 100 টাকা। কিন্তু এখানে ভুল কি করছে? উত্তোলন হিসাবে লিখছে 1000 টাকা আর নগদান হিসাবে লিখছে 100 টাকা। তার মানে এটা একটা ভুল, এটা একটা কি ভুল। ভাই ইস্যু করলে বিয়োগ হবে না, কারণ এটা সজীব, এটা ইস্যু করলে বিয়োগ হইতো যদি ওইটা আমার অ্যাকচুয়ালি ইস্যু হইতো, কিন্তু ইস্যু তো হয় নাই। ওইটা বলছে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয় নাই। তার মানে তুমি চেক ইস্যু করছো, তোমার নগদান বই থেকে বিয়োগ করছো, কিন্তু ব্যাংকে ওটা উপস্থাপন হয় নাই। তার মানে ব্যাংক থেকে ওইটা বিয়োগ করা যাবে না। ব্যাংকে যখন উপস্থিত হবে চেকটা, তখন ইস্যু করা হবে। কেমন? আচ্ছা দেখো, দৈনন্দিন মেরামত খরচ যন্ত্রপাতি হিসাবে ডেবিট করা হয়েছে, এটা কি ধরনের ভুল? যন্ত্রপাতি হিসাবে ডেবিট করা হয়েছে। তো দেখো এটা একটা মুনাফা জাতীয় ব্যয়। কি ব্যয়? মুনাফা জাতীয় ব্যয়। আর এটা হলো একটা মূলধন জাতীয় ব্যয়। তো মনে রাখবা মুনাফা জাতীয় ব্যয়কে, এটা একটা কমন জিনিস, মুনাফা জাতীয়কে যদি মূলধন জাতীয় ভুল মানে মূলধন জাতীয় লেখা হয়, মানে মুনাফা জাতীয় কোনো লেনদেনকে যদি মূলধন জাতীয় লেখা হয়, বা মূলধন জাতীয় কোনো লেনদেনকে যদি মুনাফা জাতীয় লেখা হয়, মুনাফা জাতীয় লেখা হয়, তখন এটাকে বলা হয় হচ্ছে হলো নীতির ভুল বা নীতিগত ভুল। কেমন? একদম সোজা কথা। নীতিগত ভুল বা নীতির ভুল কি? মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় বলা, আর মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় বলা। কেমন? একটু মনে রাখবা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রেওয়া মিলের ক্ষেত্রে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসার সম্ভাবনা অনেক বেশি। এটা খুবই কমন এবং সবাই পারো তোমরা। কোনটি অলিক সম্পদ? দেখো অলিক সম্পদ মানে কি? ভুয়া সম্পদ। অলিক সম্পদ মানে কি? ভুয়া সম্পদ বা অবাস্তব বা ভুয়া, হ্যাঁ ভুয়া সম্পদ। তো দেখো এই অলিক সম্পদ আমি তোমাকে জাস্ট 3টা অলিক সম্পদের নাম বলতেছি, 3টা অলিক সম্পদের নাম বলছি, একটু মনে রাখবা। ঠিক আছে? 1 নম্বর হলো বিলম্বিত বিজ্ঞাপন, একটু ঠাটা মুখস্থ রাখবে এটা। ঠিক আছে? 2 নাম্বার প্রাথমিক খরচ, 3 নাম্বার শেয়ার অবহার, এই 3টা হলো প্রাথমিক খরচ, সরি মানে এই 3টা হলো অলিক সম্পদ বা ভুয়া সম্পদ। এই 3টা একটু মনে রাখবা। ঠিক আছে? এই 3টা একটু মনে রাখবা, বাস আর কিছু লাগবে না। তো এটা হলো অস্পর্শনীয় সম্পদ, সুনাম, পেটেন্ট অস্পর্শনীয় সম্পদ, কপিরাইট যার বাংলা গ্রন্থসত্ত্ব এটাও অস্পর্শনীয় সম্পদ। আমার প্রশ্নে বলছে অলিক সম্পদ কোনটা? তো অলিক সম্পদ অবশ্যই অবশ্যই শেয়ার মূল্য ছাড়। শেয়ার মূল্য ছাড় মানে এটার মানে হলো অবহার, শেয়ার অবহার। কেমন? বা শেয়ার বাট্টায়, বাট্টা, শেয়ার বাট্টা। ঠিক আছে? সার মানেই বাট্টা। কেমন? একই কথা। তার মানে এই বেসিক্যালি এইটা হলো এইটা। রেওয়া মিল সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক নয়? কোন বক্তব্যটি সঠিক নয়? হিসাবের অংশ হিসাবে গণ্য করা হয়, এটা তো জীবনেও সঠিক না। গাণিতিক শুদ্ধতা যাচাই করা, এটাও সঠিক। আর্থিক অবস্থার উপর প্রাথমিক ধারণা পাওয়া যায়, এটাও সঠিক। চূড়ান্ত হিসাব, এই চূড়ান্ত হিসাব মানে কি জানো? চূড়ান্ত হিসাব মানে তোমরা যে আর্থিক বিবরণী করো না, নবম অধ্যায় হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়, ওইটাই। ঠিক আছে? আর্থিক বিবরণী, চূড়ান্ত হিসাব মানে আর্থিক বিবরণী পূর্ব নাম ছিল চূড়ান্ত হিসাব, মানে যেটাকে বলা হয় ব্যালেন্স শিট। তৈরি করা সহজ হয়, এটাও সঠিক, কিন্তু হিসাবের অংশ নয়। ঠিক আছে? হিসাবের অংশ নয়, এটাই হচ্ছে হলো এই বক্তব্যটা সঠিক না। ঠিক আছে? রেওয়া মিল সম্পর্কে এই বক্তব্যটা কি না? সঠিক না, কারণ রেওয়া মিল প্রস্তুত করা একমাত্র হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য। ঠিক আছে?
সমাপনী মজুত পণ্য সাধারণত রেওয়াবিলি কি কোনো কলামে লেখা হয় না, ঠিক আছে, মনে রাখবা। সমাপনী মজুত পণ্য, ঠিক আছে, হাতে নগদ বা নগদ প্রারম্ভিক ব্যাংক জমা বা ব্যাংক জমাতিরিক্ত, ঠিক আছে, বা প্রারম্ভিক চলতি সম্পদ বা চলতি যে কোনো দায়, ঠিক আছে, এগুলো কোনো কিছুই, বা সম্ভাব্য দায়, ঠিক আছে, সম্ভাব্য দায়, এগুলো কোনো কিছুই রেওয়ামিলে অন্তর্ভুক্ত, এগুলো কোনো কিছুই রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। তাহলে এটা কোনো কলামেই যায় না, রেওয়ামিলের কোনো কলামেই কি যায় না, ঠিক আছে। হ্যাঁ স্যার নাইম ইসলাম, হ্যাঁ পিডিএফ দিব, ক্লাস শেষ করি পিডিএফ দিয়ে দিব, ক্লাস শেষেই পিডিএফ পাবো সবাই, কেমন, টেনশনের কোনো কারণ নাই, খেয়াল করো, ক্লাসে মনোযোগ দাও, ঠিক আছে। নিম্নলিখিত কোন ভুলটি রেওয়ামিলের মাধ্যমে উদ্ঘাটিত হবে, মানে কোন ভুলটা রেওয়ামিল করলে আমরা এটা পাবো, মানে রেওয়ামিলে ধরা পড়বে, ঠিক আছে। দেখো 250 টাকার একটা 250 টাকার ক্রয় সম্পূর্ণভাবে হিসাবে লেখা থেকে যদি বাদ পড়ে তাহলে এটা অবশ্যই রেওয়ামিলে ধরা পড়বে না, ঠিক আছে। বিক্রয় সংক্রান্ত খরচ বিক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হয়, হ্যাঁ, এটা রেওয়ামিলে ধরা পড়বে না, ঠিক আছে। তারপর করিমের নিকট প্রাপ্ত এত টাকার চেক করিমের নিকট এত টাকায় লেখা হয়েছে, এটাও ধরা পড়বে না, ঠিক আছে। 300 টাকার ধারে বিক্রয় পণ্য দুতরফা দাখিলা পদ্ধতিতে 30 টাকা লিপিবদ্ধ করা হয়েছে, আচ্ছা এটাও ধরা পড়বে না। তাহলে কোনটা ধরা পড়বে না? এইটা ধরা পড়বে না, ঠিক আছে, এইটা ধরা পড়বে। 250 টাকার ক্রয় সম্পূর্ণভাবে লেখা থেকে বাদ পড়ছে, এইটা হচ্ছে উদ্ঘাটিত হবে, ঠিক আছে, এইটা উদ্ঘাটিত হবে, মানে এইটা খুঁজে পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা এটি কি জাতীয় ভুল, কি বলছে, রেওয়ামিলের ডেবিট ও ক্রেডিট উভয় দিকের টাকার পরিমাণ সমান হলেও রেওয়ামিলে ভুল থাকতে পারে, এটা কোন ধরনের ভুল, ঠিক আছে, এটা অবশ্যই যোগের ভুল, আমরা যোগ বিয়োগে ভুল করছি, ঠিক আছে। ডেবিট পাস ক্রেডিট পাস সব ঠিক আছে, তারপরও আমাদের দুই সাইডে মিলে নাই, ভুল হয়েছে, তার মানে এটা অবশ্যই যোগের ভুল। কোনটি রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে, ঠিক আছে, অবশ্যই সাধারণ সঞ্চিতি। সাধারণ সঞ্চিতি আমরা জানি পাওনাদার বাট্টা সঞ্চিতি ডেবিট দিকে বসে, এছাড়া সকল সঞ্চিতি রেওয়ামিলে ক্রেডিট দিকে বসে। বেতন একটা ব্যয় অবশ্যই রেওয়ামিলে ডেবিট দিকে বসে, কারণ সম্পদ খরচ উত্তোলন ডেবিট, আয় দায় মূলধন ক্রেডিট। মজুরি একটা ব্যয় অবশ্যই ডেবিট দিকে বসবে। আসবাবপত্র একটা সম্পদও অবশ্যই ডেবিট দিকে বসবে। আমার প্রশ্নে চাইছে হলো কোনটা ক্রেডিট দিকে বসবে, তার মানে ডেফিনেটলি সাধারণ সঞ্চিতি। আচ্ছা শেষ, এরপর আসো একটা মুখস্থ নির্ভর একটা চ্যাপ্টার, কি নির্ভর চ্যাপ্টার, মুখস্থ নির্ভর চ্যাপ্টার, ঠিক আছে। এই চ্যাপ্টারটা তোমরা কতটা ভালো পারো একটু এইটা তোমাদের একটু পড়াশোনা করতে হবে, কেমন। দেখো হিসাব বিজ্ঞান নীতিমালা পঞ্চম অধ্যায়, হিসাব বিজ্ঞান প্রথম অধ্যায় পঞ্চম অধ্যায়। এই অধ্যায় থেকে তোমরা যখন ইন্টারে পড়ছো তখন কিন্তু এই অধ্যায় থেকে কোনো সিকিউ সৃজনশীল আসে না, আসছে সব এমসিকিউ। তো দেখো এমসিকিউর জন্য কি করবা, হিসাব বিজ্ঞানের কোন নীতির জন্য বাৎসরিক অবচয়, দেখো এই অধ্যায়টা পুরো ঠাটা মুখস্থর অধ্যায়, ঠিক আছে, একদম মুখস্থ করতে হবে, এটা বোঝাবুঝির কিছু নাই, তুমি ওই বেসিক পড়তে গেলে জাস্ট মুখস্থ, ঠিক আছে। অবচয় বাৎসরিক অবচয়, কি অবচয়, বাৎসরিক, মানে প্রতি বছর যে আমরা অবচয় ধার্য করি হিসাব বিজ্ঞানে, এটা কোন নীতির জন্য আমরা প্রতি বছর অবচয় ধার্য করি, ঠিক আছে। এটা হচ্ছে চলমান নীতি, কি নীতি, চলমান নীতি, কারণ একটা ব্যবসা চলতে থাকে, এটা অনন্তকাল চলতে থাকবে। দ্যাটস ওয়াই এখানে আমরা যে কোনো স্থায়ী সম্পদের ক্ষেত্রে আমরা সবসময় কি ধার্য করবো, অবচয় ধার্য করবো। তো এটা অবশ্যই চলমান নীতি, এটা মুখস্থ রাখতে হবে যে এই যে অবচয়টা, এই অবচয়টা কোন নীতির আন্ডারে পড়ে, এটা অবশ্যই চলমান নীতি। এরপরটা আসো, দেখো এখানে বলছে একটি বড় ব্যবসায়ে অতি ছোটখাটো স্থায়ী সম্পদ, যেমন কি ছোটখাটো স্থায়ী সম্পদ হিসেবে থাকতে পারে কি, মনে করো একটা চেয়ার বা একটা ফাইল ক্যাবিনেট, এরকম ছোট ছোট যে বিষয়গুলো আর কি, ঠিক আছে।
উদ্দীপ্ত পত্রে উদ্দীপ্ত পত্র মানে আর্থিক বিবরণী, ঠিক আছে, আর্থিক বিবরণী, ঠিক আছে, আর্থিক বিবরণী। তো এই যেটাকে বলে ব্যালেন্স শিট। তো উদ্দীপ্ত পত্র আর্থিক বিবরণী একই কথা, ঠিক আছে, একই কথা। তো এই উদ্দীপ্ত পত্রে সব আমরা জানি কি সম্পদ দায় এগুলো যায়, ঠিক আছে। তো স্থায়ী সম্পদ হিসাবে দেখানো হয় নাই, তার মানে দেখো একটা বড় ব্যবসা প্রতিষ্ঠান, একটা বিশাল বড় ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসায় প্রতিষ্ঠান। তো এ কি করছে যে আমার যে ছোটখাটো যে স্থায়ী সম্পদগুলো, ছোটখাটো যে স্থায়ী সম্পদগুলা, এইগুলার কি করছে আর্থিক বিবরণীতে, কি আর্থিক বিবরণীতে দেখায় নাই, আর্থিক বিবরণীতে দেখায় নাই। এই যে আর্থিক বিবরণীতে দেখায় নাই, এটাও একটা নীতির মধ্যে পড়ে। এটা কোন নীতির ভিতরে পড়ে? এটা হলো ম্যাটেরিয়াল নীতি, মানে গুরুত্বের নীতি। কারণ এই ছোট ছোট এগুলো কম গুরুত্বপূর্ণ, এই জন্য এটা উদ্দীপ্ত পত্রে দেখায় না। বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু, ঠিক আছে, বড় বিজনেস প্রতিষ্ঠানগুলো, এগুলো ঠাটাই মুখস্থ করতে হবে, বোঝাবুঝির কিছু নাই বাবা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো মজুদ পণ্য মূল্যায়নের ক্ষেত্রে একটি ব্যবসায় প্রতিষ্ঠান, এটা হবে ফিফো, ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি ব্যবহার করে। তাহলে মজুদ পণ্য মূল্যায়নের ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান যে ফিফো পদ্ধতি ব্যবহার করে, এটা হিসাব বিজ্ঞানের কোন নীতির উপর নির্ভরশীল বা কোন নীতির উপরে? এটা এটা হলো কনসিস্টেন্সি বা সামঞ্জস্যতার নীতি। বানানটা একটু ভুল আছে, এটা হবে সামঞ্জস্যতার নীতি। মুখস্থ বাবা। লিফোর ক্ষেত্রে সামঞ্জস্যতার নীতি, মানে লিফোরটা যখন ফলো করা হয় আর কি। চলমান নীতি অনুযায়ী একটি প্রতিষ্ঠান নিম্নের কোনটির অন্তর্ভুক্ত হবে? চলমান নীতি, কি নীতি? চলমান নীতি অনুযায়ী একটা প্রতিষ্ঠান করে, এটা অনন্তকাল ধরে চলবে। চলমান মানে কি? যেটা চলতেই থাকে। তার মানে একটা ব্যবসা যখন শুরু করা হয় তখন ধরে নেওয়া হয় যে ব্যবসাটা অনন্তকাল সামনের দিকে চলতে থাকবে, ঠিক আছে। ওই যে নিউটনের তৃতীয় সূত্রের মতন, হ্যাঁ, বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে অনন্তকাল সামনের দিকে চলতে থাকবে। তো একটা ব্যবসা প্রতিষ্ঠান ওই রকম, যখন শুরু করা হয় ধারণা করা হয় যে এই ব্যবসাটা অনন্তকাল সামনের দিকে চলতে থাকবে, কেমন? তো এটা অবশ্যই অনন্তকাল ধরে চলবে, এই ব্যবসাটা অবশ্যই কি অনন্তকাল ধরে চলবে। এটা হলো চলমান নীতির মূল থিম। তো দেখো নিম্নের কোন নীতি অনুযায়ী বেক্সিমকো লিমিটেড, তো দেখো এখানে কিন্তু একই কোম্পানি, একটা হলো কি কোম্পানি, কি বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো যারা ওষুধ টষুধ তৈরি করে ওরা আর কি। কার্যক্রম বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড। তাহলে দেখো একই প্রতিষ্ঠানের দুইটা নাম, একটা হলো বেক্সিমকো লিমিটেড আর একটা হলো বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এর কার্যক্রম থেকে পৃথক বলে বিবেচিত হয়। তার মানে দেখো একটা প্রতিষ্ঠান, ঠিক আছে, একটা প্রতিষ্ঠানকে কখন আমরা লিমিটেড বলি আর কখন ওইটাকে আমরা কখন আমরা বেক্সিমকো লিমিটেড বলি, আবার কখন ওইটাকে আমরা ফার্মাসিউটিক্যাল লিমিটেড বলি আর কি, ঠিক আছে। মানে একটা প্রতিষ্ঠানের দুইটা অংশ, কি অংশ? দুইটা, ঠিক আছে। তো এই যে দেখো ফেসবুকের মূল প্রতিষ্ঠান কিন্তু মেটা, মেটা, ঠিক আছে। এখন এই মেটার কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে, তার ভিতরে একটা হচ্ছে হলো ফেসবুক, ঠিক আছে। তো এইরকম, তো এখন মেটা আর ফেসবুক কিন্তু দুইটা আলাদা জিনিস, ঠিক আছে। তো এই যে আলাদা, এই আলাদাটা মূলত কিসের জন্য? সত্তার জন্য, পৃথক সত্তার জন্য। কিসের জন্য? পৃথক পৃথক সত্তার জন্য। কেমন? কারণ ব্যবসা এবং মালিক দুইটা পৃথক সত্তা, ঠিক আছে। আবার একটা প্রতিষ্ঠানের যদি কতগুলো সাব থাকে, মানে কতগুলো শাখা থাকে, তাহলে ওই প্রত্যেকটা পৃথক সত্তা, কেমন? মানে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা আলাদা হবে, কেমন? আচ্ছা, এবার দেখো অল্প মূল্যের দীর্ঘ জীবনের সম্পত্তিকে খরচ হিসাবে দেখানো হলো হয় কোন নীতি অনুসারে? অল্প মূল্যের দীর্ঘ জীবনের সম্পত্তিকে, ঠিক আছে, খরচ হিসাবে দেখানো হয়, যে মানে আর্থিক বিবরণীতে দেখানো হয় না, একটু আগে পড়াইছি। এটা কোন নীতি অনুসারে? এটা কোন নীতি অনুসারে? বস্তুনিষ্ঠতার নীতি অনুসারে। আয় বিবরণী প্রস্তুত করা হয় কোন নীতি অনুযায়ী? এটা হলো সময়কাল নীতি অনুযায়ী, ঠিক আছে। একটা নির্দিষ্ট সময়কাল শেষে আয় বিবরণী, আয় বিবরণী মানে হচ্ছে বিশদ আয় বিবরণী, ঠিক আছে, প্রস্তুত করা হয় সময়কাল নীতি অনুযায়ী। এবার দেখো অবচয় পদ্ধতি, এবার কিন্তু বলছো অবচয় পদ্ধতি নির্ণয় করা হয় নিম্নের কোন নীতির কারণে? অবচয়ের যে বিভিন্ন পদ্ধতি আছে না, সরলরৈখিক পদ্ধতি, কুমোর আসমান যে পদ্ধতি, এই পদ্ধতিগুলো কিসের কারণে? ঠিক আছে, এটা হচ্ছে হলো তোমার রক্ষণশীলতার নীতির কারণে। কিসের জন্য? রক্ষণশীলতার নীতির কারণে বিভিন্ন পদ্ধতিতে আমরা অবচয় ধার্য করে থাকি। শেষ, ডান। বুঝতে পারতেছো তো? আমরা পঞ্চম অধ্যায় শেষ করে ফেললাম। এই কোশ্চেনগুলো তুমি পারো কিনা দেখো, এই কোশ্চেনগুলো পারো কিনা দেখো। এই কোশ্চেনগুলো যদি পারো ডেফিনেটলি, আর দেখো তোমরা ক্লাসটা আমি শেয়ার করতে বলতেছি না, আমি শেয়ার করতে বলি টলি না,
মানে তোমরা ক্লাসে তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন দিতে পারো তো, একটু মেনশন করতে পারো তো তোমার ফ্রেন্ডদের, একটু মেনশন করা যায় না? তাহলে একটু সবাই উপকৃত হতো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখো, প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার কিন্তু। দেখো অনাদায়ী দেনা কিভাবে হিসাব করা হয়, ঠিক আছে। অনাদায়ী দেনা, অনাদায়ী দেনাও যা, অনাদায়ী পাওনাও তাই, আবার কুঋণও তাই, একই কথা। এগুলো কিভাবে হিসাবভুক্ত করা হয়? অনাদায়ী দেনা, অনাদায়ী পাওনা বা কুঋণ, ইংরেজিতে বলে ব্যাড ডেপ্ট, ব্যাড ডেপ্ট, ঠিক আছে, একই কথা, এগুলো একই কথা। এগুলো কিভাবে হিসাব করা হয়, ঠিক আছে, এগুলো ব্যয় হিসাবে দেখানো হয়, ঠিক আছে। অনাদায়ী দেনা বা অনাদায়ী পাওনা এগুলো আমাদের জন্য একটা ব্যয়, এগুলো আমাদের জন্য কি একটা ব্যয়, ঠিক আছে। আচ্ছা ধরো আমরা যে টাকাটা আদায় করতে পারবো না, ঠিক আছে, যেগুলো আমরা আদায় করতে পারবো না এগুলো আমাদের জন্য কি ব্যয়। আচ্ছা রোহান বলছো হচ্ছে হলো 50-এর ডি, না 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 50-এর ডি না তো, 50-এর ডি হবে না। অনাদায়ী দেনা এটা তো ব্যয়, এটা তো সারা জীবন চিরন্তন সত্য। অনাদায়ী দেনা কি একটা ব্যয়। সন্দেহজনক ঋণ সঞ্চিতি রাখা হয়, সন্দেহজনক ঋণ সঞ্চিতি কখন রাখা হয়? বিষয়টা হচ্ছে সন্দেহজনক ঋণ সঞ্চিতি, ঋণ সঞ্চিতি কখন রাখা হয় মানে অনাদায়ী পাওনা সঞ্চিতি কখন রাখা হয়? কুঋণ হওয়ার সম্ভাবনা থাকলে, এই কুঋণ মানে অনাদায়ী পাওনা, এটা হওয়ার যদি সম্ভাবনা থাকে তখনই একমাত্র কি এই সঞ্চিতি ফঞ্চিতি তৈরি করা হয়। কি সঞ্চিতি? কুঋণ সঞ্চিতি। কেমন ক্লিয়ার? আসো সমাপন, সমাপনী, সমাপনী করার পরে কোন হিসাব শূন্য জের হবে না, ঠিক আছে, কোন হিসাবের জের শূন্য জের হবে না? সেবা রাজস্ব, সেবা আয়, সেবা আয়ের জের কখনো না, না এটা হচ্ছে সমাপনী করার পর কোন হিসাবের জের শূন্য হবে না? অগ্রপ্রদত্ত খরচ, ঠিক আছে, এটা তো সমাপনী জাবেদাই হয় না, ঠিক আছে। কারণ সমাপনী যে করব আমরা, সমাপনী যে করবো, এটা তিনটা জিনিস একটা করা হয়, মনে রাখবা, আয়, ব্যয় আর উত্তোলন। এই তিনটা হিসাবের বেসিক্যালি সমাপনী করা হয়, ঠিক আছে। আয় ব্যয় উত্তোলন তিনটে, সামনে এটা কাজে লাগবে, ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রেখো কিন্তু, ঠিক আছে। দেখো প্রশ্নে কি বলছে, ধারে ক্রয় কত, ধারে ক্রয় কত, একটু মনোযোগ দাও। পাওনাদারের প্রারম্ভিক জের হচ্ছে হলো 5,000 টাকা, সমাপনী জের হচ্ছে হলো 6,000 টাকা। আচ্ছা ক্রয় ফেরত হচ্ছিল 2,000 টাকা, পাওনাদারকে পরিশোধ হচ্ছিল 90,000 টাকা। ধারে ক্রয় কত? আচ্ছা আমরা ধরে নিলাম ধারে ক্রয় এক্স, বুঝছো। পাওনাদারের প্রারম্ভিক জের হচ্ছিল 5,000 টাকা, তাহলে প্রারম্ভিক জের অলওয়েজ যোগ হবে, ঠিক আছে। তাহলে প্রারম্ভিক জের অবশ্যই আমরা কি করব, যোগ করব, 5,000 টাকা করলাম যোগ, এক্স এর সঙ্গে 5,000 যোগ করব। সমাপনী জের, প্রারম্ভিক থেকে সমাপনী অবশ্যই কি হবে, বিয়োগ হবে, তাহলে সমাপনী জের কত, 6,000 টাকা, এটা ডেফিনেটলি বিয়োগ হবে, বিয়োগ করলাম। ক্রয় ফেরত, কি ফেরত, ক্রয় ফেরত কত টাকা, 2,000 টাকা, তাহলে ধারে ক্রয় থেকে ক্রয় ফেরত ডেফিনেটলি কি হবে, বিয়োগ হবে, তাহলে আমরা এখানে লিখলাম ক্রয় ফেরত। পাওনাদারকে পরিশোধ করছে 90,000 টাকা, পাওনাদারকে পরিশোধ করলো কত টাকা, তাহলে পাওনাদারকে পরিশোধ করলে অবশ্যই টাকা চলে যায় কত টাকা, 90,000 টাকা। এবার একটু যোগ বিয়োগ করো, তাহলে 90 আর 6 96, 96 আর 2 98, 98,000-এর সঙ্গে 5,000 যদি যোগ করি তাহলে হচ্ছে হলো 93,000 টাকা, যোগ বিয়োগ করলে হয় -93,000, ঠিক আছে। তাহলে ক্রয় হচ্ছে হলো 93,000 টাকা, অলরাইট। আচ্ছা এবার আসি কার্যপত্র, ঠিক আছে, কার্যপত্র ওয়ার্কশিট তোমরা সবাই জানো। অনুপার্জিত আয় কি নির্দেশ করে? অনুপার্জিত আয় মানে অগ্রিম আয়, অগ্রিম আয় কি নির্দেশ করে? অবশ্যই মানে অনুপার্জিত আয় দায় বৃদ্ধি নির্দেশ করে। আচ্ছা অনুপার্জিত আয় কি নির্দেশ করে? আচ্ছা দায় বৃদ্ধি নাকি হ্রাস? আচ্ছা
তো ধরো এখানে যদি অনুপার্জিত আয় বলে, তুমি ধরে নিবা অনুপার্জিত আয় অর্জিত হয়েছে। কি হয়েছে? অর্জিত হয়েছে। মানে অনুপার্জিত আয়টা তোমার নাই, তার মানে এটা ডেফিনেটলি দায়টাকে তোমার হ্রাস করছে। তার মানে সঠিক উত্তর ক। কি অনুপার্জিত আয় কি নির্দেশ করে? আচ্ছা ওইটা ধরো না, ঠিক আছে, যাক আমার একটু ভুল হয়েছে। অনুপার্জিত আয় এটাকে তোমরা ধরে নিবা দায় বৃদ্ধি, দায় বৃদ্ধি, কারণ অনুপার্জিত আয়ের ফলে আসলে দায় বাড়ে, দায় বৃদ্ধি পায়, ঠিক আছে। এটা অর্জিত হইলে বলে দিত। আচ্ছা এরপর আসো, সমাপনী দাখিলা দেওয়ার পরে কোন হিসাবের জের বা কোন হিসাবের উদ্ধৃত্ত শূন্য হবে? সমাপনী দাখিলা দেওয়ার পরে কোন হিসাবের জের শূন্য হবে? সেবা হিসাবের জের অলওয়েজ শূন্য হয়। আচ্ছা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, একটু মনোযোগ দাও, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দেখো 120% হিসাবে প্রদত্ত ভাড়া 30,000 টাকা, তাহলে 30,000 টাকা আমি দিছি কত পার্সেন্টে? 120%। ঠিক আছে, টাকার মধ্যে অগ্রিম ভাড়ার পরিমাণ কত? তাহলে দেখো টোটাল কিন্তু হয় 100%, টোটাল ভাড়াটা হয় 100%, এখানে দেওয়া আছে কত? 120% থাকে 120%, তার মানে এই 20% হলো অতিরিক্ত, এই অতিরিক্তটাই হচ্ছে হলো অগ্রিম। ঠিক আছে, ঠিক আছে, 30,000কে 120 দিয়ে ভাগ দিবা, 20 দিয়ে গুণ দিবা। ঠিক আছে, সম্ভবত 5,000 টাকা হয়। ঠিক আছে, একটু কাটাকাটি করি। $250 গুণ 20, 5,000 হয়। এই 250 গুণ 20 দিলে হয় হচ্ছে 5,000। সঠিক উত্তর হচ্ছে বি। ঠিক আছে, তোমরা কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারবে না, সেরকম ভংসং করে কিন্তু কোশ্চেনের উপরে লিখতে পারবা, সমস্যা নেই, লিখতে পারবো। লিখো না, রাফ টাফ করলে করতে পারো। ঠিক আছে, লিখলে কিন্তু আবার খাতা নিয়ে নিতে পারে। ঠিক আছে, কোনটি অস্থায়ী হিসাব? কোনটি কি হিসাব? অস্থায়ী হিসাব। নগদ টাকা হলো সম্পদ, মজুদ পণ্য এটাও সমাপনী মজুদ পণ্য সম্পদ। ভাড়া একটা ব্যয়, ভাড়া একটা কি? ব্যয়। তাহলে ব্যয় হিসাব, ব্যয় যেহেতু সেহেতু মালিকানা সত্ত্ব, অবচয় একটা ব্যয়, ভাড়াও একটা ব্যয়। ঠিক আছে, দুইটাই তোমার সঠিক উত্তর সি আর ডি, দুইটাই সঠিক উত্তর। ঠিক আছে, কারণ এই দুইটাই অস্থায়ী হিসাব। কারণ অস্থায়ী হিসাব মানে কি? যে হিসাবটা বন্ধ করে দিতে হবে। তাহলে বন্ধ করে দিতে হয় কোনটা? আয় ব্যয় উত্তোলন, একটু আগে লিখে দিচ্ছি। অনুপার্জিত আয়ের সমন্বয় করা না হলে, অনুপার্জিত আয়ের যদি সমন্বয় করা না হয় তাহলে কি হবে? ঠিক আছে, তাহলে অনুপার্জিত আয় যদি সমন্বয় করা না হয় তাহলে তো দায় হ্রাস পাবে না, তাহলে দায় বেশি দেখাবে, দায় বেশি দেখাবে। দায় একদিকে বেশি দেখাবে, এটাও সত্য কথা। ঠিক আছে, পাশাপাশি অনুপার্জিত আয় যদি দায় তো বেশি দেখাবে, দায় বেশি দেখাবে। ঠিক আছে, অনুপার্জিত আয়ের সমন্বয় না করা হলে দায় বেশি দেখাবে। ঠিক আছে, কোন হিসাবটি প্রতি বছর শেষে বন্ধ করে দেওয়া হয়? আচ্ছা তোমাদের কোনো কিছু বলার থাকলে একটু বইলো, কেমন? বলো, তোমরা তো কমেন্ট টমেন্টই করতেছো না, কি অবস্থা? নাকি আমি খালি ভূতের মতন পড়াই যাচ্ছে? আচ্ছা, কোন হিসাবটি হিসাবকাল শেষে বন্ধ করে দেওয়া হয়?
মূলধন এটাও বন্ধ করা হয় না, এটাও বন্ধ করা হয় না, অগ্রিমীয় খরচ সম্পদ এটাও বন্ধ করা না, উত্তোলন বন্ধ করা হয়। এর পাশাপাশি আয় ব্যয়ও বন্ধ করা হয়, আয় ব্যয় উত্তোলন, এই তিনটা হিসাব বন্ধ করা হয়। বছর শেষে বকেয়া ভাড়া ভুলক্রমে সময় এন্ট্রি মানে ভুলক্রমে সমন্বয়ে এন্ট্রি না করায় কি হবে? বছর শেষে বকেয়া ভাড়া যদি আমরা সমন্বয় না করি, ঠিক আছে, বকেয়া ভাড়া যদি সমন্বয় না করি, ভাড়ার সঙ্গে বকেয়া ভাড়া তো আমরা যোগ করি, তাই না? তার মানে আমরা সমন্বয় যদি না করি তাহলে এর ফলে কি হবে, ঠিক আছে? আচ্ছা, ব্যয় এটা বেশি দেখাবে, আর ব্যয় বেশি যদি দেখায় তাহলে মুনাফা কম দেখাবে, ঠিক আছে? বছর শেষে বকেয়া ভাড়া ভুলক্রমে সমন্বয় এন্ট্রি করা না হলে, আচ্ছা বকেয়া ভাড়ার সমন্বয় করলে কি হয়? তাহলে বকেয়া ভাড়ার সমন্বয় করলে হচ্ছে হলো ডেবিট নগদান হিসাব এটি সাধারণ জাবেদায় দিলাম। এটা যদি এন্ট্রি না করি তাহলে কি হবে? দায় কম দেখানো হবে, ডেফিনেটলি দায় কম দেখানো হবে, ব্যয়ও কম দেখানো হবে, কারণ ব্যয়টাও হিসাবভুক্ত করা হবে না, ব্যয়টাও কম দেখানো হবে। আর ব্যয় কম দেখানো হলে মুনাফা অবশ্যই বেশি দেখানো। হ্যাঁ, সঠিক উত্তর ডি, ঠিক আছে, সঠিক উত্তর, এটা হলো সঠিক উত্তর। বকেয়া আয় লিপিবদ্ধ করার ফলে কি হয়? ঠিক আছে, বকেয়া আয় যদি লিপিবদ্ধ করি তাহলে জাবেদা হয় হচ্ছে, যদি বকেয়া আয় যদি লিপিবদ্ধ করি তাহলে হবে হচ্ছে বকেয়া আয় হিসাব ডেবিট ডেবিট, আর হচ্ছে আচ্ছা এই কোশ্চেনটা একটু বাদ দিচ্ছি, পরে দেখতেছি। আচ্ছা, সমাপনী জাবেদা ও খতিয়ান করার ফলে কোন হিসাবের জের শূন্য হবে? ঠিক আছে, কোন হিসাবের জের, সমাপনী জাবেদা ও খতিয়ান করার পরে কোন হিসাবের জের শূন্য হবে? সেবায় নিম্নে বর্ণিত বিষয়গুলোর মধ্যে কোনটি সমন্বয় জাবেদার অন্তর্ভুক্ত নহে? নিম্নে বর্ণিত বিষয়গুলোর মধ্যে কোনটি সমন্বয় জাবেদা অন্তর্ভুক্ত হবে না? ঠিক আছে, অবচয়ের সমন্বয়, এই অবচয় তো সমন্বয় জাবেদা হয়, অগ্রিম খরচের সমন্বয় জাবেদা হয়, বকেয়া আয়ের সমন্বয় জাবেদা হয়, অর্জিত আয়ের সমন্বয় জাবেদা হবে না, অবচয়ের সমন্বয় জাবেদা হয়। নিচের কোনটি বিপরীত দায়ের উদাহরণ? বিপরীত দায় মানে যেটাকে দায়টাকে কমাই দেয়, ঠিক আছে, দায়টাকে কমাই দেয়, ঠিক আছে। আচ্ছা, প্রদেয় বিল বাট্টাকরণ, কারণ প্রদেয় বিল হচ্ছে প্রদেয় হিসাব থেকে, প্রদেয় বিলের বাট্টা হচ্ছে প্রদেয় বিল থেকে বিয়োগ যায়, তাহলে প্রদেয় বিল একটা দায়, আর প্রদেয় বিলের বাট্টা ওই প্রদেয় বিলটাকে কমাই দেয়, দ্যাটস ওয়াই এটা আমাদের বিপরীত দায়। কি দায়? বিপরীত দায়। আচ্ছা, দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তির হিসাব রক্ষণ, অষ্টম অধ্যায়ে চলে আসছে আমরা। দেখো, অবচয় কোন শ্রেণীর মধ্যে পড়ে? অবচয় কোন শ্রেণীর মধ্যে পড়ে? অবচয় অবশ্যই ব্যয় শ্রেণীর ভিতরে পড়ে। আর পুঞ্জীবিত অবচয় হলো বিপরীত সম্পদ, মনে রাখবা, পুঞ্জীবিত অবচয় হলো বিপরীত সম্পদ। ব্যয় বন্টন প্রক্রিয়া নয় কোনটি? আচ্ছা, অবচয় একটা ব্যয় বন্টন প্রক্রিয়া, মনে রাখবা, অবচয় একটা কি প্রক্রিয়া? ব্যয় বন্টন প্রক্রিয়া। অবচয়ের কিন্তু অনেকগুলো নাম আছে, অবচয়কে অবলোপন বলে, আবার এটাকে শূন্যীকরণ বলে, শূন্যীকরণও বলে, ঠিক আছে। তাহলে অবচয় এটা হলো স্পর্শনীয় সম্পদের ক্ষেত্রে, অবলোপন হচ্ছিল অস্পর্শনীয়, আর শূন্যীকরণ হচ্ছিল প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে, কিন্তু জিনিস একই। তাহলে ব্যয় বন্টন প্রক্রিয়া নয় কোনটা? অবচয় ব্যয় বন্টন প্রক্রিয়া, অবলোপন ব্যয় বন্টন প্রক্রিয়া, শূন্যীকরণ, অবমূল্যায়ন, এটা ব্যয় বন্টন প্রক্রিয়ার মধ্যে পড়ে না। এই তিনটা ব্যয় বন্টন প্রক্রিয়ার ভিতরে পড়ে। কেমন? কস্ট অ্যালোকেশন, ইংরেজিতে বলে কস্ট অ্যালোকেশন। কেমন?
এবার দেখো প্রশ্নে বলছে 2018 সালে পুঞ্জীভূত 2008 সালে পুঞ্জীভূত অপচয়ের পরিমাণ কত? 2008 সালে পুঞ্জীভূত অপচয়ের পরিমাণ কত? তো দেখো প্রাণ কোম্পানি জানুয়ারির 1, 2006 সালে 4 লাখ টাকা দিয়ে একটি মেশিন যন্ত্রপাতি ক্রয় করে। তাহলে 4 লাখ টাকা দিয়ে মেশিন ক্রয় করছে, তাহলে মেশিনের ক্রয় মূল্য কত? 4 লাখ। অনুমিত অবশিষ্ট মূল্য 10,000 টাকা, তার মানে এটা হলো ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা। এখন এটা হচ্ছে দেখো যন্ত্রপাতিটির আনুমানিক আয়ুষ্কাল কয় বছর? 5 বছর। তাহলে 5 দিয়ে ভাগ, তাহলে এখান থেকে বিয়োগ করলে হয় কত? 3,90,000। 3,90,000 ভাগ কত? 5। ঠিক আছে, গুণ কত? আমার দেখো এটা কেনা হয়েছে 2006 সালের 1 জানুয়ারি, আর আমার কাছে চাইছে 2008 সালের 31 তারিখে পুঞ্জীভূত অপচয় কত। তাহলে 6, 7, 8 3 বছরে, তাহলে 3 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে 7,800 গুণ 3 দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, 7,000 এখানে এটা কাটাকাটি করে আসছে 7,800 ইন্টু 3। ঠিক আছে, 23,000 বুঝছো, 2,34,000, 2,34,000। ঠিক আছে, এবার দেখো এইখানে একটু আমার এই মানে এইখানে একটু কাটাকাটি হয়েছে, এই কারণে একটা শূন্য কম আসছে। তুমি করবা, দেখবা উত্তর ঠিক আসছে, সমস্যা নেই। এটা ক্যালকুলেশন করবা, দেখবা উত্তর এটাই আসবে, 2,34,000। কেমন? হ্যাঁ হ্যাঁ, মিনহাস ঠিক বলছো। এবার দেখো এখানে বলছে বাৎসরিক অপচয়ের পরিমাণ কত। বাৎসরিক অপচয়ের সূত্র হচ্ছে হলো মোট ক্রয় মূল্য, একটু আগে যেটা করছি, মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড আয়ুষ্কাল। মোট ক্রয় মূল্য কত? মেশিনটির যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে কত টাকা? 45,000 টাকা দিয়ে। ঠিক আছে, বুঝছো। এর পিছনে পরিবহন ব্যয় বাবদ ব্যয় হয়েছে কত টাকা? 2,100 টাকা। এবার সংস্থাপন ব্যয় হয়েছে কত? 6,000 টাকা। এবার দেওয়া সব যোগ, এগুলো তাহলে মোট ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে মোট কি ক্রয় মূল্য? তাহলে 45 আর 6 হচ্ছে হলো 51,000, 51 আর 2 51, 53,100। তাহলে মোট ক্রয় মূল্য হচ্ছে হলো 53,100 মাইনাস ভগ্নাবশেষ মূল্য কত? আনুমানিক আয়ুষ্কাল 5 বছর। ঠিক আছে, অবশিষ্ট মূল্য কত? অনুমিত অবশিষ্ট মূল্য মানে ভগ্নাবশেষ মূল্য কত টাকা? 9,000 টাকা। এবার কাটাকাটি করো, হয়ে যাবে। $44,100 ভাগ 5। ঠিক আছে, 44,100 5 দিয়ে ভাগ দিই, 5 নং 45, 5 আটা পাঁচ করি 100। ঠিক আছে, 8,820। সঠিক উত্তর বি। আর্থিক বিবরণী 9 অধ্যায়। দেখো টপ এমসিকিউ গুলো, কোন সম্পত্তি তারল্য সব থেকে বেশি, মানে কোন সম্পত্তির লিকুইডিটি সব থেকে বেশি, মানে কোন টাকাটা চাইলেই আমি মানে দায় পরিশোধ করতে পারি বা কোনো কিছু ক্রয় করতে পারি? অবশ্যই নগদ টাকা। ঠিক আছে, তোমার শত শত কোটি টাকার জমি থাকলেও তোমার কাছে নগদ টাকা যদি থাকে, তুমি চাইলেই যে কোনো কিছু করতে পারবা। ঠিক আছে, কিন্তু যদি জমি থাকে বা অন্য যে কোনো সম্পদ যদি থাকে, ওইটার তরলতা খুব কম, মানে ওইটার নগদ টাকায় রূপান্তর করতে সময় লাগে। তোমার কাছে অনেক টাকার স্বর্ণ আছে,
বাট এই স্বর্ণগুলো বিক্রি করবা, উপযুক্ত দাম পাবা, তারপরে এটা সময় লাগে, কিন্তু নগদ টাকা থাকলেই তুমি সাথে সাথে যে কোনো কিছু করতে পারতেছো। এবার দেখো আয় বিবরণীর উদ্দেশ্য কোনটি? আয় বিবরণীর উদ্দেশ্য কি? আয় বিবরণী মানে বিশদ আয় বিবরণী, এটা কেন উদ্দেশ্য করে, মানে কোন উদ্দেশ্যে প্রস্তুত করে? এটা হচ্ছে লাভ লোকসান নির্ণয় করার জন্য, কারণ এখান থেকে লাস্টে আমরা নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করি। ঠিক আছে, আয় বিবরণী থেকে নিট মুনাফা বা ক্ষতি। কোনটি দীর্ঘমেয়াদী দায়? বন্ধকি ঋণ, মর্টগেজ লোন। ঠিক আছে, এছাড়াও কিন্তু ঋণ বা ব্যাংক ঋণ বা ঋণপত্র, এগুলো সবই কি দীর্ঘমেয়াদী দায়। আচ্ছা, প্রশ্নে বলছে মুনাফা কত হবে, প্রশ্নে কি বলছে মুনাফা কত হবে। তো মুনাফা বের করার সূত্র হচ্ছে মুনাফা বা ক্ষতি, এটা বের করার সূত্র হচ্ছে সমাপনী মূলধন প্লাস উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন। তো সমাপনী মূলধন কত? আমরা যদি দেখি অঙ্কে, সমাপনী মূলধন কত? 3,70,000 প্লাস উত্তোলন কত? উত্তোলন হচ্ছে 50,000 মাইনাস প্রারম্ভিক মূলধন কত? প্রারম্ভিক মূলধন হলো 2 লাখ প্লাস পুনরায় বিনিয়োগ, এটা হলো অতিরিক্ত মূলধন। কি মূলধন? অতিরিক্ত মূলধন। পুনরায় বিনিয়োগ করছে কত টাকা? 80,000 টাকা। তিন লাখ 70 আর 50 হচ্ছে 4,20,000 বিয়োগ 2,80,000। $1,40,000। সঠিক উত্তর বি। এটা হলো সূত্র, লাভ বা ক্ষতি বের করার সূত্র। তোমরা এটা টপ মনে রাখবা। 1,40,000 ফাহিম গাজী ঠিক বলছো। সমাপনী মজুত পণ্যের মূল্য কম দেখানো হলে কোনটি সত্যি? ঠিক আছে, সমাপনী মজুত পণ্য যদি কম দেখানো হয় তাহলে ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় বেড়ে যাবে, কারণ বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে সমাপনী মজুত পণ্য কিন্তু লাস্টে বিয়োগ করে দেয়, মনে আছে তো? তাহলে ব্যয় যদি তোমার হচ্ছে বেশি দেখানো হয় তাহলে মুনাফা ডেফিনেটলি কম দেখানো হবে। ঠিক আছে, মুনাফা কমে যাবে। মিস্টার হাসান প্রতি মাসের শেষে 5,000 টাকা উত্তোলন করে। প্রতি মাসের শেষে বলছে, শেষে বললে আমরা জানি 5.5 মাসের উত্তোলনের সুদ ধরতে হয়। ঠিক আছে, শেষে বললে 5.5, মাঝামাঝি বললে 6, আর শুরুতে যদি বলে তাহলে 6.5, মাথায় রাখবে। তো বলছে উত্তোলন করেন বার্ষিক 6% হারে উত্তোলনের সুদ হলে উত্তোলনের মানে উত্তোলনের সুদ কত হবে? তাহলে দেখো 5,000 টাকা, তাহলে উত্তোলনের সুদ কত পার্সেন্ট? উত্তোলনের সুদ হচ্ছে 6%। ঠিক আছে, আর যেহেতু প্রতি মাসের শেষে উত্তোলন করে তাহলে 5.5 দিয়ে গুণ করতে হবে। কেমন? তাহলে 5,000-এর 6% করলে হয় 5×6 = 30। ঠিক আছে, 300। ঠিক আছে, 300 গুণ 5.5, তাহলে 3×5 কত? 3×5 হচ্ছে 1500। ঠিক আছে, 3×5 1500, আর 1500 অর্ধেক হচ্ছে 750। তাহলে 1500 আর 750 গুণ করলে হয়, যোগ করলে হয় হচ্ছে 2250। তাহলে 300 গুণ 5.5 দিলে হচ্ছে 2250। কি করলাম? বার্ষিক 6%, তাহলে 5,000-এর 6%।
750 কেমনে আসে? 0.5 দিয়ে গুণ করে দিলে তো অর্ধেক হয়ে যায়, 150। ঠিক আছে, তাহলে 1650। আমি ভুল বলছি, এটা হবে 1650। কত হবে? 1650। ঠিক আছে, 1650। অলরাইট। নিচের কোনটি কাল্পনিক সম্পত্তি? কাল্পনিক সম্পত্তি মানে হচ্ছে এই যে ভুয়া বা অলিক সম্পত্তি বা অবাস্তব সম্পত্তি। কোনটা? কপিরাইট, এটা হচ্ছে মানে অস্পর্শনীয় সম্পত্তি, সরি মানে এটা হলো হ্যাঁ অস্পর্শনীয় সম্পত্তি। কপিরাইট, অস্পর্শনীয় সম্পত্তি, ট্রেডমার্ক, প্রাথমিক খরচ। ঠিক আছে, প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার অবহার। প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার অবহার, এই তিনটা হচ্ছে কাল্পনিক সম্পদ। আচ্ছা, এবার আসো, 3 মাসের জন্য ভাড়া দেওয়া হয়েছে 3000 টাকা, যার মধ্যে 1 মাসের ভাড়া পরবর্তী বছরের জন্য। তাহলে দেখো 3 মাসে দেওয়া হয়েছে 3000 টাকা, তাহলে 3 দিয়ে ভাগ দিলে প্রত্যেক মাসের জন্য কত টাকা? 1000 টাকা। এটা হলো ভাড়া বাবদ আমার খরচ, 1000 টাকা। এ বছরে অগ্রিম ভাড়া কত? তাহলে আমি যদি 3 মাসের জন্য 3000 টাকা দেই এবং ওর মধ্যে 1 মাসেরটা যদি পরবর্তী বছর হয়, তাহলে 1 মাসের এইটাই তো পরবর্তী বছরের অগ্রিম, তাহলে অবশ্যই 1000 টাকা উত্তর। এই 3000-রে 3 মাস 3 দিয়ে ভাগ দিছি, এবং 1 মাসেরটা যেহেতু পরবর্তী বছর এবং ওই পরবর্তী বছরেরটাই তো অগ্রিম, তাহলে পরবর্তী বছরে 1000 টাকাই অগ্রিম। আচ্ছা, কোন পর্যন্ত এমসিকিউ করালাম? আচ্ছা, আমরা আজকে এই যে পর্যন্ত এমসিকিউ করছি, ঠিক আছে, 3 মাসে, সরি এটা হচ্ছে 79 পর্যন্ত করছি। ঠিক আছে, আমি তোমাদের এই পিডিএফটা দিয়ে দিচ্ছি। অলরাইট, তোমরা হচ্ছে আজকে রাতে যতটুকু পারবা করে আগাই রাখবা। ঠিক আছে, যতটুকু পারবা করে আগাই রাখবা। আর ইনশাল্লাহ বাকি যে পার্টটা, ঠিক আছে, বাকি যে পার্টটা, এই পার্টটা আমরা ইনশাল্লাহ আগামীকাল সকাল 11টার সময় আমি লাইভে আসবো, একদম সকাল 11টার সময় ইনশাল্লাহ। আগামীকাল সকাল 11টায় আমি বাকি অংশটা, মানে দ্বিতীয় পত্রের যে বাকি অংশগুলো, দ্বিতীয় পত্রের থেকে কিন্তু ভালো প্রশ্নই আসবে এবং আমি খুব ইম্পর্টেন্ট টপ কোশ্চেনগুলোই কিন্তু দ্বিতীয় পত্রের ক্ষেত্রে রাখছি। ঠিক আছে, সো আজকের ক্লাসটা আমি এখানে ক্লোজ করতেছি। ইনশাল্লাহ আগামীকাল সকাল 11টার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। উইশ অল দ্য ভেরি বেস্ট। আসসালামু আলাইকুম।